স্যার আদাব। আদাব। হ্যাঁ, ওই যে মেসেঞ্জারে একটা কোশ্চেন করেছিলাম তো বলেছিলেন আর কি ক্লাসে জিজ্ঞেস করতে। হ্যাঁ, কি বিষয় বলো তো? স্যার আমরা কি ওই যে সুপারলেটিভ ফর্মের আগে কি এ বসাতে পারবো কিনা? অবশ্যই বসাতে পারবে। যেমন স্যার আমি যদি বলি আই ওয়ান্ট টু বি এ বেস্ট স্টুডেন্ট, এখানে কি আমি এ বসাতে পারবো নাকি এখানে শুধু দায় বসাতে হবে? এটা তুমি পারবা, ঠিক আছে তো? আবার আই, স্যার তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি একটু আমাকে সেটা বলো, শুধু অর্থগত পার্থক্যটা ধরতে পেরেছো কিনা সেটা বোঝো। এটা হবে যে কোনো একটা জায়গার এমন একজন স্টুডেন্ট তুমি হবা যেটা তোমার মতো আর কেউ থাকবে না। ডি আমরা তখনই ইউজ করব যখন তোমার মতো আর কেউ থাকবে না, ঠিক আছে তো? আর এটা মানে হলো তুমি বেস্ট স্টুডেন্টদের মধ্যে একজন হবা। অনেকটা এই সেন্সটা এমনটা হয় যে আই ওয়ান টু বি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, এই অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যখন আ বেস্ট স্টুডেন্ট মানে কি তুমি হবা বেস্ট স্টুডেন্টদের মধ্যে একজন, মানে আরও বেস্ট স্টুডেন্ট আছে, তুমিও একজন বেস্ট স্টুডেন্ট হবা। আর যখন শুধু দি ইউজ করবা তার মানে তোমার মতো আর কেউ নেই, তখন এই পিছনে একটা ইয়ে থাকতে হবে, মডিফায়ার থাকতে হবে যে আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। তার মানে এটা কি? স্যার এখানে যদি মডিফাই না দিই তাহলে তো এটা কারেক্ট হবে না। হ্যাঁ, না কারেক্ট হবে, কারেক্ট যে হবে না তা না, কারেক্ট যে হবে না তা না, তোমাকে ওই সেন্সটাকে প্রকাশ করবে। তুমি তখন কথার প্রেক্ষিতে তুমি যেহেতু বলবা, এখানে কারেক্ট বেকারেক্ট বলে কিছু নাই, এখানে তুমি কোন সেন্স ইউজ করছো সেটা হচ্ছে বড় কথা। বুঝতে পেরেছো? কারণ আমরা তো একটা সেন্টেন্স ইউজ করি না, আমরা তো কথার আমরা কি সবসময় জীবনে একটা করে সেন্টেন্স ইউজ করি? বলো, যখন আমরা না সেন্টেন্স স্যার। আমরা যখন ব্যবহার করি তখন নিশ্চয়ই একটা সেন্টেন্স ইউজ করি না, তখন তুমি কোন প্রেক্ষিতে ইউজ করছো সেটা তুমি তোমার কনটেক্সটে বোঝা যাবে যে তুমি কোনটাতে ইউজ করেছো। কথা বুঝতে পেরেছো? আমি যখন বলবো আই ওয়ান্ট টু বি দা বেস্ট স্টুডেন্ট, তাহলে আমি আর কি সবচেয়ে সেরা স্টুডেন্ট হতে চাই, এরকম কি বোঝাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বললাম যে তোমার মতো আর কেউ থাকবে না। নাকি বোঝনি আমার কথা? জি স্যার। জি স্যার, এখন বুঝেছি। যে তখন দা বেস্ট তখন তোমার মতো আর কেউ থাকবে না, তুমি একাই থাকবা। আর যখন আ বেস্ট তখন বেস্ট অনেক আছে, তার মধ্যে তুমি একজন হবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং, তাই তো? অ্যাডভান্স রিডিং রাইটিং পড়ছিলাম। সেখানকার প্যাসেজগুলো আমরা পড়া শেষ করেছি রিডিং ওয়ানের, এই তো। আর ওখানে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করছিলাম। একটা ক্লাস করার পর আমরা মনে হয় ওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ লাস্ট দুটা ক্লাসে আমরা ইডিপাস রেস্ক তো নাকি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আর জি একটা স্যার। হচ্ছে জি স্যার। অ্যাডভান্স রিডাইনিংয়ের রিডিং ওয়ানের প্যাসেজগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে ফ্রেজ এবং ক্লজ নিয়ে যতটুকু আলোচনা করার আমি করে ফেলবো, এটা আর আমরা আগাবো না। দিয়ে আগামী দিন থেকে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং ওয়ান নিয়ে কিছু কথা বলবো, কারণ রাইটিং ওয়ানে তেমন কিছু আলোচনা করার নাই। কারণ তোমরা ফার্স্ট ইয়ারে যে আলোচনাগুলো করা হয়েছে, ফার্স্ট ইয়ারে তোমরা তো পড়েছো নাকি, ওখানে ওই কোশ্চেনগুলোই এনাফ। জি স্যার। তো ফার্স্ট ইয়ারের কিছু ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করে দিবা, যারা এবারে ফার্স্ট ইয়ার, ওই ক্লাসগুলো তোমরা নিজ দায়িত্বে একটু দেখে নিবা। দিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো একটা ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমি দিয়ে দিব ক্লাসগুলো। জি স্যার। রাইটিং ওয়ানের রাইটিং ওয়ানের ক্লাসগুলো তো অনেক হবে গো। বিশেষ করে যে কয়টা টপিক আছে সেই টপিক অনুসারে থাকবে। ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেসের বিষয় থাকবে, প্যারাগ্রাফ থাকবে, এসে থাকবে, নোটিস থাকবে, মেমো থাকবে। মানে মোটামুটি তোমাদের সেকেন্ড ইয়ারে যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে যে ব্রিফ কোশ্চেন, সেই ব্রিফ কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। তো বিশেষ করে ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলস, মানে রাইটিং স্কিলসের যে বইটা সেটা যেন ফেলে দিও না, হ্যাঁ? কারণ সেকেন্ড ইয়ারও কাজে লাগবে। ওখান থেকেই তোমাদের কোশ্চেন আনসারগুলো পড়তে হবে, কারণ অ্যাডভান্স রিডিং রাইটিং বইয়ে খুব বেশি কোশ্চেন আনসার দেওয়া নেই, অল্প করে দেওয়া আছে এই জন্য। আচ্ছা, তো আমরা মনে হয় এর আগের ক্লাসে ক্লজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম নাকি?
জি স্যার, শুক্রবারে কি আমাদের পড়াবেন? শুক্রবার শুক্রবার আমি বলে দিব। আজকে কি বার? বৃহস্পতিবার, এই বুধবার নাকি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তো অবশ্যই পড়াতে হবে, কারণ মিস ক্লাস একটু আমাদের পূরণ করে নিতে হবে। আমি আচ্ছা, ফ্রেজ নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। আচ্ছা, এই শীটটা নাকি অন্যটা? এই শীটটা তো না মনে হয়। আচ্ছা, আমরা কতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম মনে আছে কারো? ফ্রেজের স্যার, কতদূর ফ্রেশ তো পুরোটাই পড়া হয়েছে। পড়াটা হয়েছে? আপনি শুধু কিছু, জি স্যার, আপনি শুধু ইন্ডিকেট করতে বলছিলেন, তো সেখান থেকেই একটু রাগারাগির কারণে আর হয়নি নাকি? পরে আর হয়নি। আচ্ছা, তো ঠিক জি আছে। স্যার। তো যদি ফ্রেজ নিয়ে কারো এমনিতে প্রবলেম থাকে সেটা একটু বলো, তারপরে আমরা আজকে আবার একটু ইন্ডিকেশনে যাব। হুম। আচ্ছা, তো যাই হোক, আমি বেসিক একটু আবার একটু স্মরণ করি যে আমরা ফ্রেজ পড়েছিলাম টোটাল 13 প্রকার, তাই তো? হুম। জি ফ্রেজ স্যার। নিয়েছিলাম টোটাল আমরা 13 প্রকার। 13 প্রকারের মধ্যে পার্সেন্টেজ অনুসারে ছিল কত প্রকার? 7 পার্সেন্টেজ প্রকার। অনুসারে 7 প্রকার। আর নন ফাইনাইট ভার্ব অনুসারে ছিল কত? 5 প্রকার, 3 তাই তো? 5 পাঁচ প্রকার। প্রকার টোটাল ধরবো, 5 প্রকার। আর শেষে ছিল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 13 প্রকার ফ্রেজ। হ্যাঁ, তার ভিতরে আমরা বিশেষ করে যদি দেখি নন ফাইনাইট ভার্বের উপরে ডিপেন্ড করে যে ফ্রেজগুলো ছিল, আমি গড়ে যদি লিখি তাহলে 1 নম্বর হচ্ছে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। তারপর জিরান্ড হচ্ছে জিরান্ড ফ্রেজ। ফ্রেজ, আর একটা হচ্ছে কি? পার্টিসিপেট ফ্রেজ, আমি একবারে লিখি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে তো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফার্স্ট পার্টিসিপল, Past participle phrase. ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। আর একটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এগুলো হচ্ছে গঠন অনুসারে, তাই তো? আরটা ছিল কি আমাদের গঠন অনুসারে? আরেকটা ফ্রেজ ছিল হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? আমি এটা 6 নম্বর দিয়ে লিখি। সরি, ইনফিনিটিভ বলতেছি, স্যার, প্রিপোজিশন, ইনফিনিটিভ তো হয়ে গেছে। প্রিপোজিশনাল ফ্রেশ। প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা যেহেতু মোটামুটি পার্সেন্টেজ অনুসারে পেয়েছিলাম ফ্রেজ কয় প্রকার? 7 প্রকার, তাই না? সেই 7 প্রকারের নাম কি কি ছিল? নাউন ফ্রেজ, নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ, Phrase. ভার্ব ফ্রেজ, ভার্ব অ্যাডভার্ব ফ্রেশ, ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেশ, প্রিপোজিশন, ফ্রেশ, কনজাংশন প্রিপোজিশন, কনজাংশন ফ্রেশ এবং ইন্টারজেকশন ফ্রেশ। ফ্রেজ। তাহলে এখন এই যে আমরা পার্সেন্টেজ অনুসারে যে নামগুলো পাচ্ছি, এই নামগুলোকে যদি আমি একটু পাশাপাশি বসাই তাহলে স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুনতে পাচ্ছ না? শুনতে নেটের অবশ্যই সমস্যা পাওয়ার তো। কথা। হ্যাঁ, এখন কি সবাই পাচ্ছ আমার কথা শুনতে? জি স্যার। স্যার, শোনা যায়। আচ্ছা, মানে নাউন একটু পর ফ্রেজ। পরে আমি শুনতে পাচ্ছি না। তাহলে তোমার ইয়াতে সমস্যা, তুমি একটু তাহলে লিভ নাও। হ্যাঁ, ফ্রেজ, আচ্ছা স্যার, দেখি আরেকটু কি হয়, তারপর ভার্ব নিচ্ছি। ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশন, তারপর হচ্ছে
কনজাংশন ফ্রেজ, এবং ইন্টারজেকশন ফ্রেজ। Interject. এই হচ্ছে আমাদের পার্সিভ স্পিচ অনুসারে। এখন তাহলে এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব অনুসারে, আর এই হচ্ছে আমাদের পার্সিভ স্পিচ অনুসারে। তাহলে এই পার্সিভ স্পিচ অনুসারে তো আমরা নন ফাইনাইট ভার্বকেও পার্সিভ স্পিচ অনুসারে ফেলতে পারি, তাই না? এখন এই জায়গাতে আমাকে একটু বলতে হবে মিলিয়ে, ইনফিনিটিভ ফ্রেজ তো গঠন অনুসারে, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন সে কোন কোন পার্সিভ স্পিচের মতো ব্যবহার হতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে, তাই তো? সেটা যদি আমরা নাউনের অবস্থানে বসাই তাহলে নাউন ফ্রেজ হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করালে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বের মতো করে বসালে অ্যাডভার্বের কাজ করবে, কিন্তু গঠন অনুসারে সে ইনফিনিটিভ ফ্রেজ, তাই তো? আচ্ছা গেল। জি স্যার। এবার জিরান্ড ফ্রেজ কার কার মতো কাজ করবে? নাউন জিরান ফ্রেন্ড শুধু নাউনের কাজ হ্যাঁ, করবে, জিরান্ড ফ্রেজ শুধু নাউনের কাজ করবে, নাউনের তাই তো? এবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে। Adjective. পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিসের কাজ করবে? Adjective phrase. পাস্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভের কাজ করবে, Adjective. পারফেক্ট পার্টিসিপল কিসের কাজ করবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, শুধু অ্যাডভার্বের কাজ করবে, শুধু অ্যাডভার্বের কাজ করবে, এই তো। আর প্রিপোজিশনাল ফ্রেজ কার কার কাজ করবে? নাউন, নাউন, অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ হ্যাঁ, অথবা নাউনের নাউন, নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তার মানে ইনফিনিটিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজ এইটা তিনটারই কাজ করতে পারে, তাই তো? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝেছো। আর বাকি যে ফ্রেজগুলো আছে যেমন হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, এটা কিসের কাজ করে? ফ্রেজ প্রিপোজিশন এ শুধু প্রিপোজিশনের কাজ করে নাকি? ওদের কাজ করে। হ্যাঁ, শুধু এ প্রিপোজিশনের কাজ করবে। কনজাংশনাল ফ্রেজ শুধু কনজাংশনের কাজ করবে, ইন্টারজেকশন শুধু ইন্টারজেকশনের কাজ করবে। কারণ এখানে দেখো ফ্রেজ প্রিপোজিশন আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, তাই না? এখানে অনেকগুলো ফ্রেজ প্রিপোজিশন দেওয়া আছে, এই যেগুলো, এগুলো জাস্ট প্রিপোজিশনেরই কাজ করবে, কিন্তু এদের সাথে নাউন বা নাউন ফ্রেজ বসালে তখন আবার প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, যারা আবার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদির কাজ করতে পারে। এইগুলো দেখো এখানে সবগুলো দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো পড়েছো। তাহলে নন ফাইনাইট ভার্ব অনুসারেও তোমরা দেখেছো, গঠন অনুসারে তোমরা নিশ্চয়ই এখন ধরতে পারবা। তো এখন তোমাদের অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের যে প্যাসেজগুলো আমরা পড়ছিলাম গতদিন, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের যে কাজ চ্যানেলগুলো পড়ছিলাম, ওখানে দেখবা যে ফ্রেজ এবং ক্লজের কিন্তু খুবই জটিল একটা মিশ্রণ আছে, তাই না? জটিল ব্যবহার আছে। তো সেই জায়গাগুলোকে আমি ধরতে পারছি কিনা সেখানে খেয়াল করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমি এখন একটা সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সে তোমাদের শুধু ফ্রেজগুলো একটু ধরতে হবে। এখানে কয়টা ফ্রেজ রয়েছে এবং ফ্রেজগুলো কোন কোন ফ্রেজের কাজ করতেছে পার্সিভ অনুসারে। আমি যদি বলি যে অটোবায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ আ পার্সন, হ্যাঁ, রিটেন বাই দ্য পার্সন হিমসেলফ। এটা সবাই একটু মনে মনে কতগুলো ফ্রেজ আমরা এখান থেকে তৈরি করতে পারি, বানাতে পারি, বের করতে পারি, সেটা আমাকে বলতে হবে প্রথমত। দ্বিতীয়ত, এটা কোন সেন্টেন্স স্ট্রাকচারে আছে, প্যাটার্নে আছে, সেটা আমাকে বলতে হবে। এই সেন্টেন্সে কতগুলো ফ্রেজ আছে সেইটা। দ্বিতীয়ত হলো এইটা কোন সেন্টেন্স প্যাটার্নে আছে 9টার ভিতরে, এইটা। তোমাদের জন্য 1 মিনিট সময়, সবাই একটু খাতা ইউজ করতে পারো বা স্ক্রিন ধরে মানে চিন্তা করতে পারো। সবাই হাত তুলবা, যারা যারা বলতে চাও আমি জিজ্ঞাসা করবো, হাত তুলতে হবে। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো।
স্যার এক্সট্রিমলি সরি যে কি আমি আসলে আপনার একটা ক্লাসও করতে পারিনি, একটু আপনাকে হয়তো জানিয়েছিলাম। এক্ষেত্রে আমি এই এখানে আমি ফ্রেজ ধরতে পারলে কিন্তু স্যার ইন্ডিকেট করতে পারছি না। আচ্ছা, তো আমি সমস্যা আপনার নেই। ক্লাসে হ্যাঁ, বাকিরা তো পরে আলোচনা করবে, তুমি তখন বুঝে নিবা। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, তো হাত তুলেছো সবাই, যারা যারা পারবা? মাত্র একজন হাত তুলেছে, বাকিরা কেউ পারোনি? হুম, কয়জন হাত তুলেছে? 2 জন। তানভিলা এবং তানজিলা, মনিরা পারভিন 3 জন। আচ্ছা, তামান্না ইসলাম। দেখি, আরও 1 মিনিট সময় দিলাম। খুবই সহজ, এরপরও যদি এটা না বোঝো তাহলে তো বিপদ। হুম, আচ্ছা, তাহলে আর কেউ বুঝলে না তোমরা? এটা কেউ বোঝোনি? হুম, বাকিরা যারা হাত তোলোনি, কি সমস্যা তোমাদের একটু বলো। রে, ফ্রেজ ধরতে পারলা না? মাত্র 4 জন। প্রিপজিশনাল ফ্রেজগুলো খুঁজে পাইতেছি, 2টা মনে হয় আছে। ফ্রেজ তো তুমি অনেকগুলোই অটোবায়োগ্রাফি করতে পারো, বলতেছি ফ্রেজ তো তুমি অনেকগুলোই পাবা। অটোবায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি, এটা স্যার নাউন ফ্রেজ। হ্যাঁ, অটোবায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি, এটা নাউন ফ্রেজ পুরোটা? হ্যাঁ, পুরোটা তো নাউন। না, কারণ ফাইনাইট ভার্ব মানে অটোবার ও যেটুকু বলবো আর কি। হ্যাঁ, তাহলে কি হলো বলো? তোমরা এত প্রেজেন্ট সবই বললা কিন্তু পারলা না শেষে। হ্যাঁ, ইজটা তো একটা ফাইনাইট ভার্ব, এটা কি কোনো ফ্রেজের ভিতরে যাবে বলো? হ্যাঁ, অটোবায়োগ্রাফি কিন্তু একটা নাউন। কি এটা একটা নাউন? এটা কি ফ্রেজ? এটা তো সাবজেক্ট। এটা হচ্ছে একটা সাবজেক্ট। অটোবায়োগ্রাফি হচ্ছে একটা ওয়ার্ড, সে সাবজেক্টে বসেছে, তাহলে সাবজেক্ট প্লাস ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এটাকে ফ্রেজ বলবো কেমন করে আমরা? পুরো সেন্টেন্স কি ফ্রেজ হতে পারে? যে আমি বললাম আই এম স্টুডেন্ট ইজ আ ফ্রেজ, এটা কি হবে? স্টুডেন্ট এটা কি একটা ফ্রেজ? বলো তো, না স্যার, এটা কি? এটা কি? ক্লজ। হ্যাঁ, সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স। আমি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেন পড়িয়েছি? যে তোমরা আগে 3টা পার্ট ধরতে পারো না দেখি। এই সেন্টেন্সের 3টা পার্ট কি কি বলো তো? কি কি আছে এখানে? সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে, তাহলে সাবজেক্ট কি? ফ্রেজ আছে, সাবজেক্টে ফ্রেজ আছে। আই কি ফ্রেজ? না না তাহলে এম কি ফ্রেজ? এম কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ আছে, তাহলে কোনটুকু ফ্রেজ? হ্যাঁ, I student. তাহলে কমপ্লিমেন্টে একটা ফ্রেজ আছে, তাহলে এই ফ্রেজটা কি ফ্রেজ? Noun phrase. এটা কোন শর্তে নাউন ফ্রেজ? অবজেক্টিভ, না না সাবজেক্টিভ মনে হয়। না, সেটা যে অর্থে, সেটা তুমি গঠন অনুসারে আমাকে বলো যে এটা নাউন ফ্রেজ হয় কোন শর্তে? The complement. কমপ্লিমেন্ট তো অ্যাডজেক্টিভ হতে পারে, কমপ্লিমেন্ট তো অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে অবজেক্ট অনুসারে সাবজেক্টে বসে। স্যার এটা তো নাও। আরে বাবা, অত দূর যাওয়ার দরকারই নেই। চেহারাতে স্টুডেন্ট কি নাউন না? স্টুডেন্ট কি নাউনই তো নাকি? আর তার সাথে কি ডিটারমিনার আছে না একটা? তাহলে কি এই ছকটা তোমরা পড়োনি? এই যে এই ছকটা, জি স্যার, নাউন ফ্রেজের যে একটা ছক দিয়েছিলাম বড় করে, এই যেখানে একটা নাউন ফ্রেজের একটা বড় ছক দিয়েছিলাম, যে সেখানে নাউন ফ্রেজের প্রধান ব্যাপার হলো একটা হেডওয়ার্ড থাকবে নাউন। হেডওয়ার্ড হবে নাউন, তার সাথে ডিটারমিনার থাকতে পারে, প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ থাকতে পারে, তাই তো প্রি মডিফায়ার নাউন অ্যাডজেক্টিভ থাকতে পারে, এগুলো তো আমি বলেছি। তাহলে এখানে আছেটা কি? এখানে কি কি আছে? এই যে আ স্টুডেন্ট, এর ভিতরে কি কি আছে? determiner plus noun. হ্যাঁ, ডিটারমিনার প্লাস হেডওয়ার্ড আছে।
হ্যাঁ, ডিটারমিনার আর হেড ওয়ার্ড আছে, বাকি অ্যাডজেক্টিভগুলো নেই। যদি আমি এটাকে বলতাম যে আই অ্যাম আ গুড স্টুডেন্ট, তখন কি হতো? ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ডিটারমিনার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আই অ্যাম আ গুড স্টুডেন্ট, তাই না? তাহলে এখানে কি কি আছে? স্টুডেন্ট হলো কি নাউন, গুড হলো কি তাহলে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, Adjective. এই যে প্রি মডিফায়ার ফর নাউন, তাহলে নাউনের জন্য যে প্রি মডিফায়ার তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর সাথে আছে কি? Adjective. ডিটারমিনার আর্টিকেল আছে, তাই না? এখন যদি আমি এটাকে আরো বড় করতাম যে আই অ্যাম আ ভেরি গুড স্টুডেন্ট, তখন কি হতো? তখন কোনটা হতো? ডিটারমিনার তখন হেড ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট, প্রি মডিফায়ার ফর নাউন Adverb. হচ্ছে অ্যাডজেক্টিভ, আর প্রি মডিফায়ার ফর অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্ব। এইটাকে বলা হয় কি? Verb. এই যে এটাকে বলা হয় কি অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার, কারণ এই ভেরি কি স্টুডেন্টের জন্য বসছে না গুডের জন্য বসছে? গুডের জন্য। হ্যাঁ, আর এই কোথা কার জন্য বসছে? স্টুডেন্টের জন্য। তাহলে এখানে কি আছে? ডিটারমিনার আছে, প্রি মডিফায়ার ফর অ্যাডজেক্টিভ আছে, প্রি মডিফায়ার ফর নাউন আছে, আর তো হেড ওয়ার্ড আছে, তাই না? তাহলে এটা হলো কি পুরোটা একটা কি নাউন ফ্রেজ। তাহলে যখন শুধু আই স্টুডেন্ট ছিল তখনও নাউন ফ্রেজ, যখন আমি এটুকু বললাম তখনও সে নাউন ফ্রেজ, যখন আমি এটা বললাম তখনও সে নাউন ফ্রেজ। তাহলে এখন বিবেচনা করো তো এই সেন্টেন্সের ভিতরে কতগুলো নাউন ফ্রেজ আছে? একটা না ও এর ভিতরে কতগুলো নাউন ফ্রেজ আছে? 3টা। হ্যাঁ, যতগুলো ডিটারমিনার ততগুলো নাউন ফ্রেজ, নাকি? ডিটারমিনার থাকলে তো এটা নাউন ফ্রেজ হবে, আছে কি না? জি স্যার। কয়টা ডিটারমিনার এখানে ডিটারমিনার বা আর্টিকেল আছে? কয়টা? তিনটা। তিনটা। তাহলে দ্য লাইফ স্টোরি একটা নাউন ফ্রেজ, আ পারসন একটা নাউন ফ্রেজ, The person himself. একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে তো তিনটা নাউন ফ্রেজ আছে আমাদের, কারণ দ্য পারসন, আ পারসন, দ্য লাইফ স্টোরি। দ্য লাইফ স্টোরি এটা কেমন ভাবে হলো? স্টোরি হলো হেডওয়ার্ড, আর লাইফ হলো কি আমাদের এই যে প্রি মডিফায়ার ফর নাউন, যেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কখনো কখনো নাউন যদি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, তখন সেই নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে লাইফ এমনিতে কিন্তু নাউন, তাই না? লাইফ নাউন, কিন্তু কোন ধরনের স্টোরি সেটা বোঝাতে গিয়ে লাইফ শব্দটা নাউনের আগে বসিয়েছি, দিয়ে লাইফ নিজে এখন অ্যাডজেক্টিভের কাজ করছে। সেই হিসাবে কি দি হচ্ছে ডিটারমিনার, লাইফ হচ্ছে প্রি মডিফায়ার লাইফটা অ্যাডজেক্টিভ, স্টোরি আছে নাউন। নাউন, হ্যাঁ। একইভাবে আ পারসন ডিটারমিনার প্লাস নাউন, দি পারসন হচ্ছে কি ডিটারমিনার প্লাস নাউন। এটা হলো নাউন ফ্রেজ আছে আমার, কিন্তু এটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য না। আমাকে এখন ভাবতে হবে যে আমরা জানি প্রিপোজিশনের সাথে একটা নাউন ফ্রেজ যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে। তাহলে দ্য লাইফ স্টোরি কার লাইফ স্টোরি হবে? গরু ছাগলের? Of a person. হ্যাঁ, তাহলে প্রিপোজিশন সহ আমাকে এই পুরোটা মিলে একটা ফ্রেজ ধরতে হচ্ছে। তার মানে দ্য লাইফ স্টোরি হলো নাউন ফ্রেজ, আর অফ আ পারসন হলো কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে বাই দিয়ে যদি ধরি তাহলে এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তো শেষ না, কারণ আমার এখানে একটা পাস্ট পার্টিসিপল আছে। দেখো রিটার্ন কি একটা পাস্ট পার্টিসিপল, তাই না? তাহলে আমি কি শুধু এটাকে নাউন ফ্রেজ হিসেবে ধরবো, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ধরবো, নাকি পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ধরবো? কোনটা হলে পরে আমার সেন্টেন্সের অর্থ প্রকাশ করে? কারণ এটা দ্য লাইফ স্টোরিকে মডিফাই করতেছে না। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ফ্রেজটা আসলে কোনটুকু মিলে একটা ফ্রেজ ধরবো। ফ্রেজ তো একটা ফ্রেজকে ভেঙে তো অনেকগুলো ফ্রেজ হয়ে যায়, যেমন এই একটা ফ্রেজকে ভেঙে আমরা তিনটা ফ্রেজ পাচ্ছি, নাউন ফ্রেজও পাচ্ছি, প্রিপোজিশনাল ফ্রেজও পাচ্ছি, আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজও পাচ্ছি। এখন আমি সেন্টেন্সের সাপেক্ষে কোন ফ্রেজ হিসাবে ধরলে পারে আমার অর্থটা কনক্রিট হবে? তাহলে এখানে আমি কয়টা ফ্রেজ পেলাম টোটাল বলো তো? এখন যদি আমি সেন্টেন্সের সাথে তিনটা ফ্রেজ পেয়েছি, আমি তিনটা ফ্রেজ। একটা হলো কি দ্য লাইফ স্টোরি, কার লাইফ স্টোরি? এ পারসন, একটা পারসন, অফ এ পারসন, যে আবার রিটেন কে লিখবে? বাই দ্য এটা ওই পারসন, পারসন নিজে লিখবে। তার মানে রিটেন বাই দ্য অটোবায়োগ্রাফি পারসন হলো একটা লাইফ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট। এখন এই নাউনটাকে প্রিপোজিশনাল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে এক্সটেন্ড করা হয়েছে মাত্র, ঠিক আছে? তো স্যার আমরা কি বলতে পারি যে বি ভার্বের পরে যে ফ্রেজটা থাকে সেটা নাউন ফ্রেজ? হাই রে, তুমি কি তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারগুলো পড়োনি? ওখানে আমি তাই বলেছি কখনো? না, আমি এই স্ট্রাকচার দেখে বলতেছি না, আমি কখনো ওই ক্লাসগুলো করে পারি না, আমি ফার্স্ট ভর্তি হয়েছি তো আমি এমনি বলতেছি যে বি। ওই কথা বলো না, ওই কথা বললে পারে অনেকের ভুল ধারণা হবে, কারণ তুমি ক্লাসগুলো করে তারপরে কথা বলবা, ঠিক আছে? তো তুমি যেটা বলেছো ওটা বলা যাবে না, তুমি আগে ক্লাসগুলো করবা,
আমি ক্লাসগুলো করার জন্য বলেছি আজ থেকে কতদিন হয়ে গেল, তাহলে প্রায় 15 দিন, প্রায় 15 দিন, তারপর তোমরা ক্লাসগুলো করনি। তাহলে কবে করবা? যখন আমি বোঝাবো না তখন তো, নাকি বলো? মানে যখন আমার আর বোঝানোর সুযোগ থাকবে না তখন তোমরা ক্লাসগুলো করবা, করার পর বিভিন্ন টেনশন, চিন্তা, না বোঝার চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াবা। তোমরা তো পড়াশোনা বোঝো না যে কখন কোনটা করতে হয়। মানে যখন স্যার যেটা পড়াবে সেটা বাদ দিয়ে যেটা পড়াচ্ছে না ওটা নিয়ে টেনশন, ঠিক আছে? এবার যখন স্যার এটা পড়া বাদ দিয়ে ওটা পড়ানো শুরু করবে তখন তোমার টেনশন যে তুমি ওটা বুঝতেছো না। কোনটা বুঝতেছো না? যখন স্যার যেটা পড়িয়েছিল সেটা তোমার আর বুঝতেছো না, কারণ তুমি তো ওটা স্যার যখন পড়িয়েছিল তখন তো তুমি ওটা করনি। বলো তাহলে কি হবে? এই যে আমি যে তোমাকে বোঝাচ্ছি তুমি কেমন করে বুঝবা? তুমি তো আমার ক্লাসগুলো করোইনি, অধিকাংশই তোমরা মনে ক্লাসগুলো করোনি। এটার জন্য কেউই হাত তোলেনি, মাত্র 4 জন ছাড়া কেউ হাত তোলেনি, তার মানে তোমরা কেউই ক্লাসগুলো করোনি। তাহলে এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে তোমরা হচ্ছে সর্বোচ্চ মানের ফাঁকিবাজ, সর্বোচ্চ মানের ফাঁকিবাজ। এবং এই ফাঁকিটা তোমরা নিজের সাথে দিচ্ছ যে আমি যাতে এই ফ্রেজগুলো নিয়ে আরও 4টা ক্লাস নিই। আমি বুঝতে পারলাম যে তোমাদের আসলে ভিডিও ক্লাস রেকর্ড দিয়ে কোনো লাভ নাই, তোমাদের সময় নষ্ট হয় হোক, আমাকে লাইভ ক্লাস নিতে হবে, তোমাদের রেকর্ড ক্লাস দিয়ে কোনো লাভ নাই। কারণ তোমরা নিজের তাগিদ হয়ে একটু গা ছেড়ে দিয়ে ক্লাসগুলো করো না, ঠিক আছে? 15 দিনেও তোমরা এখনও ক্লাসগুলো করে উঠতে পারোনি, তাহলে কেমন করে হলো বলো? বললাম তো তোমাদের মানে কে যে পড়াশোনা করতে বলে, হ্যাঁ, বাপ মায়ের টাকা পয়সা খরচ করে, এটা হলো আমার সবচেয়ে বড় প্রশ্ন। জীবনের সাথে সবচেয়ে ফাঁকিবাজি আমরা মানুষরা করি এই সময়। হ্যাঁ, মনে করি আমরা মনে হয় এখন একটা পণ্ডিত হয়ে গেছি, সব কিছু বুঝে সারা করে দিই আমরা। হ্যাঁ, কিচ্ছু বুঝতেছো না, কিছুই না। আচ্ছা, তো যাই হোক, যা বললাম। এখনো দেখো আজকের ক্লাসটা আমার মনে হয় মাটি হবে। মানে তোমাদের আমার মনে হয় ফ্রেজগুলো নিয়ে ক্লাস নেওয়া উচিত। আমি এইভাবে ফ্রেজ পড়ালে ওই একই সময় নষ্ট হচ্ছে, 3-4 দিন সময় নষ্ট হচ্ছে, ওসব বাদ দাও। আমি প্রথম থেকে ফ্রেজটা পড়াই দিই, তোমরা কেউই পড়োনি। ক্লাস যদি 5টা লাগে 5টা ক্লাসে আমি নিব। আর যদি কারো ভালো না লাগে গ্রুপ থেকে লিভ নাও, যে স্যার শুধু সময় নষ্ট করে, লিভ নিতে পারো তুমি, কোনো সমস্যা নেই আমার। ছেলেপিলে পড়াশোনা করে বলে সব। সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসগুলো কয়জন করনি? আমাকে হাত তুলো তো দেখি, কয়জন করনি? সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসগুলো করনি কে? এই যারা উপস্থিত আছো, এতজন সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসগুলো করনি কেন? বলো। সেতু চক্রবর্তী, কেন করনি ক্লাসগুলো? তুমি তো ফার্স্ট ইয়ারও ছিলা। স্যার আমি একটু বাচ্চা নিয়ে অনেক অসুবিধায় থাকি স্যার, সবসময় ক্লাস করতে পারি না। তাহলে তুমি রাত 12টার সময় তো সমস্যা থাকো, ভোর 6টার সময় সমস্যা থাকো? বলো। তুমি যদি ক্লাসটা করতে চাও, তোমার বাচ্চা কোনো সমস্যা না, তুমি নিজেই সমস্যা। বাচ্চা তোমাকে সবসময় সমস্যা করে না, বাচ্চা ঘুমায়, এমন সময় আছে যে বাচ্চা ঘুমায়। আর তুমি যখন পড়াশোনা করতেছো তখন কোনো অজুহাতই এখানে দেখানোর বিষয় না। তুমি চাইলে ক্লাসগুলো করে নিতে পারো। তুমি যখন এখন ক্লাস করতেছো তখন এতদিন যে আমি ছুটি দিলাম সে সময় ক্লাসগুলো তুমি করে নিতে পারতা কিনা বলো? যারা হাত তুলেছো প্রত্যেকে অজুহাত মানে একটা করে অজুহাত খাড়া করবা যে এই জন্য স্যার ক্লাসগুলো করি না আমি। আর পরে গিয়ে বলবো স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, আমি সেন্টেন্স পড়ে বুঝি না, এই সমস্যা সেই সমস্যা, কত সমস্যা পড়বা না। তোমাদের মানে পড়াতে আমার ভালো লাগে না। আচ্ছা, ক্লজ ফ্রেজ এগুলো বাদ দিলাম, ওগুলো শিখায় তোমাদের কোনো লাভ নেই, ওগুলো বাদ দাও তো, ওগুলো বাদ দাও। ওসব বাদ দিয়ে তোমরা বরং তোমাদের ইয়া পড়াই। তোমরা ওই অপেক্ষায় থাকো যে কবে স্যার গল্প পড়াবে। স্যার আপনি রাগ করেন না স্যার, ক্লাসটা পড়ান স্যার। না, ওগুলো পড়ায় কোনো লাভ নেই, তোমাদের ওগুলো মানে কোনো প্রয়োজনই নাই, এগুলোর কোনো প্রয়োজনই নাই। অযথা আমি তোমাদের সময় নষ্ট করছি। আমি স্যার আমরা সবাই স্যার না, কেউ বলতে চাচ্ছ না। আজকে 4-5 জন হাত তুলেছে যে তারা ফ্রেজ পারে, তাহলে 15-20 দিন ধরে কি মানে তোমরা কি এটা আমি দিয়েছি কত মানে সে রাগ করেছে আজ থেকে 10 দিন আগের ঘটনা।
10 থেকে 12, তার আগে থেকে আমি পড়াই দিয়েছি আরো 5 দিন আগে। হ্যাঁ, কিসের জন্য তোমরা কি শিখতে চাচ্ছ? কোনো কিছু শেখার আগ্রহ নেই তোমাদের ভিতরে, হোদায় শুধু আমি পড়াচ্ছি। ওই শর্টকাট ওয়ে যেখানে পড়াশোনা করে সেখানে তোমরা পড়ো, হচ্ছে ওই যেখানে তোমার এক মাসের মধ্যে কোর্স শেষ করে দিবে ওইখানে পড়াই, ওই জায়গায় পড়বা যাও। আর যেখানে বাংলা টাংলা দিয়ে তোমাকে শিখাই দিবে, নোট টোট দিবে, ওগুলো পড়াইবে। তোমাদের শেখার আগ্রহ কম, ভালো লাগলে পড়ো, নাহলে যাও গা। শেখার আগ্রহ নাই, পড়তে এসেছে সব ছেলে মেয়ে, পড়াশোনা শেষে আবার হইচই করবা। আচ্ছা যাও, আমি পড়াচ্ছি, ওগুলো বাদ দাও, ফ্রেশ ক্লাস বাদ দাও তো, ও তো তোমরা মনে করো ওগুলোর কোনো প্রয়োজনই নাই। বাদ দাও, ওগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ ওটা পড়াতে গেলে আমার রাগ লাগতেছে। হচ্ছে আমি গল্প পড়ি, তাও আমি ভালো মতো পড়াতে পারবো, ওগুলো বাদ দাও। আর যদি পড়তে ভালো না লাগে, আমার রাগারাগি দেখে তুমি যাও, গ্রুপ থেকে লিভ নাও। ও আমি পড়াবো না, ফ্রেশ ক্লাস বাদ। সত্তর 80 জনের ভিতর তোমরা 4 জন হাত তুলেছো, তারা বুঝে। হ্যাঁ, এদিন তাহলে কি পড়লে আর কি শিখলে আমি কিছু বুঝলামই না। আচ্ছা যাও, আমি রাইটিং পার্ট 1 নিয়ে কথা বলছি। দেখো, রাইটিং অপশনে তোমাদের ফার্স্ট ইয়ারে কি কি ছিল বলো তো? রাইটিং এর টপিকগুলো কি কি ছিল ফার্স্ট ইয়ারে, মনে আছে কারো? তো প্যারাগ্রাফ আছে, মেমো, প্রেস রিলিজ, তারপরে স্যার প্যারাগ্রাফ ছিল, এসে, রিপোর্ট, লেটার, মেমো, নোটস এবং তাহলে ওখানে টোটাল 10টা আইটেম ছিল। ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস, এটা ছিল মানে রাইটিং স্কিলস বা রাইটিং প্রসেস। তার সাথে ছিল প্যারাগ্রাফ, এসে, লেটার, রিপোর্ট, প্রেস রিলিজ, নোটিশ এবং মেমো। তো তোমাদের এখানে আগে ছিল নোটস এবং মিনিটস, যে দুটো বাদ, যে দুটো তোমাদের এই সেকেন্ড ইয়ারে নাই। তাহলে এই টপিকগুলো তোমাদের আছে। এখন এর ভিতর থেকে তোমাদের রাইটিং 1-এর জন্য যে ব্রিফ কোশ্চেনগুলো সেগুলো আসবে। রাইটিং 2-তে এখানে একটা সবচেয়ে বড় বিষয় হলো যে রাইটিং 2-তে আমাদের মাত্র 4টা কোশ্চেন থাকবে, তাই না? 4টা কোশ্চেন থাকবে, তাও আবার 2টা হচ্ছে একটু ভিন্ন প্রকৃতির। তাই আমাদের কাজ হবে এইগুলো থেকে শর্ট কোশ্চেন্স বেশি না পড়া, ব্রিফ কোশ্চেনগুলো একটু পড়া। কারণ ব্রিফ কোশ্চেনগুলো আমরা ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েছিলাম ঠিক পরীক্ষাতে ওই রকম জিনিসই আসবে। আমরা যদি একটু এবারে যে পরীক্ষাটা হয়ে গেছে সেগুলোর কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি। দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে, এখানে টোটাল তোমার 7টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আনসার করতে হবে। আর যেহেতু আমরা পেয়েছিলাম কি যে রিডিং 1-এ 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনেই আনসার করতে হবে, ওখানে কোনো কম বেশি থাকবে না। আর এখানে 7টা আছে, 5টা। তা এখানে দেখো তো কোন কোশ্চেনটা কিসের ভিতর থেকে এসেছে বলে তোমরা মনে করো? কেউ বলতে পারবা যে এখানকার কোন কোশ্চেনটা কোন টপিকের ভিতর থেকে এসেছে? আচ্ছা, প্রথমটা এসে থেকে, তাই তো? প্রথমটা হচ্ছে এসে থেকে। বিবলিওগ্রাফি এসেছে রাইটিং প্রসেস থেকে, তাই না? বিবলিওগ্রাফি হচ্ছে প্রথম টপিক। তারপরে পারপাস অফ নোটিস থেকে, প্যারাগ্রাফ থেকে এসেছে, রিপোর্ট থেকে এসেছে, রিপোর্ট সেন্টেন্স প্যারাগ্রাফ থেকে এসেছে, আর লিংকার্স হচ্ছে প্যারাগ্রাফ থেকে। হ্যাঁ,
প্যারাগ্রাফ থেকে তাহলে দেখো এখানে প্রেস রিলিজ বা এই জাতীয় যেগুলো আছে ওগুলো থেকেও আসে দু একটা করে কোশ্চেন। তার মানে বেসিক যে কোশ্চেনগুলো তোমাদের রিডিং স্কিলসের বইয়ে আছে, এবং আমি ফার্স্ট ইয়ারেও যারা পড়েছো তারা নিশ্চয়ই জেনেছো কোন কোন কোশ্চেনগুলো বা কী কী শিট আমি দিয়েছিলাম। তো সেই হিসাবে আমরা বেসিক কিছু আলোচনা এই রাইটিং 1-এর জন্য করব, মানে বেশি গভীরে যাব না, জাস্ট হালকা পাতলা যে আলোচনাগুলো আছে। আমি তোমাদের আর ভিডিও রেকর্ড ক্লাস দিতে চাচ্ছি না, কারণ এমনিতেই তোমরা রেকর্ড ক্লাসগুলো করো না, তা দেখে তোমাদের আমি বুঝলাম যে রেকর্ড ক্লাস দিয়ে তোমাদের কোনো লাভ নাই, তোমাদের সময় নষ্ট আমি বাঁচাতে চাচ্ছি। সেই জায়গাটা তোমরা মনে করছো ও তোমরা পড়বা, অতএব দরকার নাই, এতে তোমাদের যা খুশি তাই হয়ে যাক। আমাকে আমার মতো করে পড়াতে হবে, তোমাদের দিয়ে আমার স্বপ্ন পূরণ করা সম্ভব না। হ্যাঁ, তোমরা নিজেরা নিজেদের স্বপ্ন দেখো না তো অন্যের জন্য আর কি দেখবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে মোটামুটি জাস্ট ধারাবাহিক কিছু আলোচনা করে যাব, যেগুলো আমাদের ফার্স্ট ইয়ারের বইয়ে আছে ব্রিফ কোশ্চেনগুলো, সেগুলো তোমরা পড়ে ফেলবা। আমরা এই রাইটিং 1-এ 2টা থেকে 3টা ক্লাস নিব, যেখানে আমরা শুধু এইখানে যে টপিকগুলো বলেছি ফার্স্ট ইয়ারের বইয়ের সাথে সেই টপিকগুলো আমরা পড়বো। এর ভিতরে সেকেন্ড ইয়ারের বইয়ে, মানে সেকেন্ড ইয়ার অ্যাডভান্স রাইটিং গড়ে দিয়ে দিয়েছে, প্রশ্নগুলো গড়ে দিয়ে দিয়েছে, ওখানে টপিক ভিত্তিক আলোচনা করেনি। ঠিক আছে, তো এই জন্য ফার্স্ট ইয়ারের বইটা কি সবার সাথে আছে? বলো। যদি থাকে আমরা ফার্স্ট ইয়ারের বইটাকে আবার একটু রিভিশন করব মাত্র, ওখান থেকে আমরা বেশি ডিসকাশনে যাব না, কারণ আমরা এখানে বেশি সময় ব্যয়ও করব না। দেখো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে রাইটিং প্রসেসে যে বিষয়গুলো আমাদের ছিল, ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস। ফার্স্ট ইয়ারের কোশ্চেন আনসারগুলো আমি শেয়ার করে দিব। দেখো এই শিটটা আমি পুরোটা তোমাদের ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম, তাই না? আমি আসলে কেএমএ বাড়ির বইটা চাচ্ছি, এটা কোথায় গেল? এগুলো আমি শিটগুলো আমি দিয়ে দিব, তোমরা পড়লে পড়বা, না পড়লে না পড়বা। আমি কেএমএ বাড়ির বই থেকে জাস্ট সিম্পলি, হাই হাই রে বইটা, দাঁড়াও আমি একটু আমাদের আছে তো, আপনি চ্যাপ্টার ধরে দিলে হবে স্যার, বই আছে না আমাদের। তোমাদের বলে দিলেই হবে এ বিশ্বাসে আমি বিশ্বাসী না, আমাকে পড়াতে হবে সেই বিশ্বাসে আমি বিশ্বাসী। কিন্তু আমি সেই শীটটা কোথায় ফেললাম? স্যার আপনি রাগ করেন না স্যার, আপনি কিছু বুঝতেছি না। স্যারের রেকর্ড ক্লাস কে কে করেছে? একটু চুপ থাকবে নাকি? বুঝি নাই। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলসের এই শীটটা আমি পাচ্ছি না, তোমাদের কাছে যদি বইটা থাকে একটু আমাকে ছবি তুলে দাও। আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, দেখেন। দাও। হোয়াটসঅ্যাপে দিয়েছো না গ্রুপে? স্যার আপনার 50 না শেষে 52 যেটা ওইটা নাম্বারে দিয়েছিলাম। আপনি এটা কোনটা হোয়াটসঅ্যাপ নাম্বার? 755। হ্যাঁ, তুমি ওই যে 930 ওটাতে দাও, যখন পাওয়া যায় না তখন কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা যাও, আজকে সময়টাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, আমি বই থেকে না, আমি এখানকার যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে দেখি, ব্রিফ কোশ্চেন যেগুলো আছে সেখান থেকে পড়ি। দেখো এই যে কোশ্চেনগুলো আছে রাইটিং প্রসেসের, আমরা এখানে এই বিষয়গুলো ফার্স্ট ইয়ারে পড়েছি, তাই না? এটা ফার্স্ট ইয়ারের, কিন্তু এখানে আমরা রাইটিং স্কিলস কি, রাইটিং প্রসেস কি, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম।
আচ্ছা, তো যাই হোক, এই যে রাইটিং কি, রাইটিং প্রসেস কি, এগুলো ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। আমি জাস্ট দ্রুত তোমাদের একটু বিষয়গুলোকে বলবো যে তোমরা এখানে কোন জিনিসটা বোঝো, কোন জিনিসটা বোঝো না, যাতে একবারে রাইটিং স্কিলসের প্যারাগ্রাফ সহ যা আছে 2-3টা একদিনে আলোচনা করার চেষ্টা করবো। জাস্ট এখানে ব্রিফ কোশ্চেনগুলো, এর থেকে বেশি জানার দরকার নেই বা এর থেকে বেশি গভীরে যাওয়ার দরকারও নাই, এখান থেকে হয়ে যাবে। তাহলে রাইটিং প্রসেস হলো কি, কোনো টেক্সটকে রাইট করা, তাই না? মানে রাইটিং কোন ধরনের স্কিল আমরা আলোচনা করেছিলাম, একটা ল্যাঙ্গুয়েজে কয় ধরনের স্কিল আছে বলো তো? 4 ধরনের। চার ধরনের স্কিলস আছে। তার ভিতরে একটা হলো ওরাল, দুইটা হলো ওরাল আর দুটা হলো কি রিটেন। হ্যাঁ, তাহলে ওরাল স্কিল কোনগুলো? ওরাল স্কিল দুটা কি কি? রিডিং না, স্পিকিং না, স্পিকিং আর লিসেন। হ্যাঁ, এটা হলো ওরাল, মানে মৌখিক, এখানে কোনো লিখিত রূপ নেই, এগুলো ইনফর্মালও হতে পারে। আর রাইটিং এবং রিডিং এই দুটা হচ্ছে রিটেন স্কিল। হ্যাঁ, তো রাইটিং হচ্ছে এমনই একটা স্কিল। আর একটা জিনিস আমি বলেছিলাম ফার্স্ট ইয়ারে, সেটা হলো প্রোডাক্টিভ স্কিলস আর রিসেপটিভ স্কিলস। এই দুটোর কথা মনে আছে? প্রোডাক্টিভ এবং রিসেপটিভ স্কিলস বলছিলাম, এই দুটো কথা। স্যার মনে পড়তেছে না। আচ্ছা, ভেরি গুড, মনে না পড়া ভালো। স্যার বলছিলেন নাই এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার বলছিলেন কিন্তু এখন মনে নাই। আচ্ছা, ভেরি গুড, টেনশন নেওয়ার কিছু নাই। জিনিস দুটা খুবই সিম্পল ছিল, হ্যাঁ, তারপরেও মনে নাই, এখন মনে না থাকাই কথা। আচ্ছা দেখো, এখানে আমরা বলেছিলাম যে স্কিলস হচ্ছে 4টা, এবং এই 4টাকে দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওরাল এবং রিটেন। তাহলে লিসেনিং এবং স্পিকিং হচ্ছে ওরাল, আর রিটেন হচ্ছে রিডিং এবং রাইটিং। আর একটা বিষয় হচ্ছে আমরা দুইটা স্কিলস দিয়ে তথ্য গ্রহণ করি আর দুইটা স্কিল দিয়ে তথ্য প্রডিউস করি, তাই তো? আমরা দুইটা স্কিলস দিয়ে তথ্য রিসিভ করি। কেমন? আমি যখন লিসেন করি, কোনো কিছু শুনি, তখন সেটা দিয়ে কি তথ্য আমি দিই না নিই? আবার যখন আমি রিডিং করতেছি, আমি যখন রিড করতেছি, তখন কি আমি তথ্য নিচ্ছি না তথ্য দিচ্ছি? হ্যাঁ, তথ্য নিচ্ছি। কারো চিঠি থেকে, কারো বই থেকে আমি তথ্য নিচ্ছি। অতএব যে দুটা স্কিলস দিয়ে তথ্য গ্রহণ করা হয়, রিসিভ করা হয়, সেই দুটাকে বলা হয় রিসেপটিভ স্কিলস। আর এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ স্কিলস হচ্ছে যেগুলো দিয়ে তথ্য আমি এক্সপ্রেস করি বা প্রডিউস করি। আমি যখন কোনো কিছু লিখছি, তার মানে আমি তথ্য তৈরি করতেছি অন্য কারোর জন্য। বা আমি যখন কথা বলতেছি, তখন আমি আমার জন্য বলতেছি না অন্য কারোর জন্য বলতেছি? বলো। অন্য কারোর জন্য আমি তথ্য তৈরি করতেছি। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা শুনছো মানেই তুমি তথ্য রিসিভ করতেছো, আর আমি বলছি মানেই তথ্য আমি তৈরি করতেছি। তার মানে কমিউনিকেশনের ক্ষেত্রে রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিলস দুটো একসাথে কাজ করে। তা আমি যখন কথা বলতেছি, এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস, আর যখন তুমি শুনছো, এটা হচ্ছে রিসেপটিভ স্কিলস। তাহলে রাইটিং এরকম একটা প্রোডাক্টিভ স্কিলস বা হচ্ছে রিসেপটিভ স্কিলস, যার মাধ্যমে আমরা তথ্য তৈরি করি। তাহলে এটা হচ্ছে সেই রাইটিং বা রাইটিং স্কিলস কি, বা রাইটিংটা কি জিনিস। তাহলে রাইটিং হচ্ছে ওয়ান অফ দ্য 4 কমিউনিকেশন স্কিলস অফ আ ল্যাঙ্গুয়েজ, তাই না? এটার মাধ্যমে আমরা কি করি? দেখো, রাইটিং ইজ দ্য অ্যাক্ট অফ জেনারেটিং অ্যান্ড রিভাইজিং আ টেক্সট বেসড অন রুলস অ্যান্ড কনভেনশনস টু কমিউনিকেট অ্যান আইডিয়া। যদি বলা হয় রাইটিং কি, তখন আমাকে কি বলতে হবে? যে রাইটিং হলো একটা অ্যাক্টিভিটি যার মাধ্যমে আমরা তথ্য বা টেক্সট জেনারেট করি, প্রডিউস করি। ঠিক আছে? তো কিসের উদ্দেশ্যে? টু কমিউনিকেট অ্যান আইডিয়া, কোনো আইডিয়াকে কমিউনিকেট করার জন্য। ঠিক আছে? অতএব যদি বলা হয় রাইটিং কি, রাইটিং ইজ আমরা বলতে পারি ইজ আ প্রোডাক্টিভ স্কিলস, তাই তো? বাই হুইচ উই প্রডিউস স্কিলস ইন আ রিটেন ওয়ে। রিটেন ওয়েতে আমরা তথ্য প্রডিউস করি বা এক্সপ্রেস করি, এরকম একটা বিষয় এখানে বলতে হবে। যদিও এই বইগুলোতে খুবই সংক্ষেপে দিয়েছে, রাইটিং ইজ দ্য অ্যাক্টিভিটি অফ কম্পোজিং আ টেক্সট। তাহলে একটা টেক্সট কম্পোজ করা বা লেখার একটা অ্যাক্টিভিটি হলো রাইটিং। তাহলে রাইটিং প্রসেসটা কি? যার মাধ্যম দিয়ে বা যে প্রসেসগুলো বা যে স্টেপগুলো ফলো করে আমরা টেক্সট প্রডিউস করি, সেটা হচ্ছে রাইটিং প্রসেস। তাহলে রাইটিং হলো টেক্সট প্রোডাকশন অ্যাক্টিভিটি, আর প্রসেস হলো ওই রাইটিংটাকে প্রডিউস করতে গিয়ে, কম্পোজ করতে গিয়ে আমরা যে সকল স্টেপ ফলো করি, সেটাই হচ্ছে রাইটিং প্রসেস। হ্যাঁ, তা সেখানে এটা আমরা
দেখিস, দেখো রাইটিং স্টাইল কি, রাইটিং প্রসেস কি, ইনফর্মাল ফর্মাল রাইটিং এগুলো আছে। দেখো রাইটিং প্রসেসে আসছি, তাহলে রাইটিং প্রসেসটা কি? আর রাইটিং প্রসেস ডেসক্রাইব আ সিকোয়েন্স অফ ফিজিক্যাল আর মেন্টাল অ্যাকশন দ্যাট রাইটার টেক্স হোয়াইল প্রডিউসিং অর কম্পোজিং এনি কাইন্ড অফ টেক্সট। তাহলে একজন রাইটার কোনো টেক্সট কম্পোজ বা প্রডিউস করতে গিয়ে ফিজিক্যাল এবং মেন্টাল যে সকল অ্যাকশন সে মোটামুটি গ্রহণ করে বা সেই অ্যাকশনগুলো করে থাকে, সেই সব কিছুর কম্বিনেশনটাকেই বলা হচ্ছে রাইটিং প্রসেস। তাহলে আবারও খেয়াল করো, রাইটিং প্রসেস ডেসক্রাইব আ সিকোয়েন্স অফ ফিজিক্যাল আর মেন্টাল অ্যাকশন দ্যাট আ রাইটার টেক্স হোয়াইল প্রডিউসিং অর কম্পোজিং এনি কাইন্ড অফ টেক্সট। তাহলে যে কোনো টেক্সট প্রডিউস করার ক্ষেত্রে যে ধরনের ফিজিক্যাল আর মেন্টাল অ্যাকশন গ্রহণ করে সেগুলো হচ্ছে রাইটিং প্রসেসের মধ্যে পড়ে। আমি একটু দ্রুত যাচ্ছি, তোমাদের এই শিটটা দিয়ে দিব, তোমাদের যেগুলো পড়ার আমি পড়াই দিচ্ছি, তোমরা একটু শিটটাকে থরলি পড়ে নিবা, ঠিক আছে? এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একটা রাইটিং প্রসেসে কতগুলো স্টেজ থাকে। ফার্স্ট ইয়ার তোমরা পড়েছো যে 5 স্টেজ থাকে, তাই না? কিন্তু তার আগেও আমি একটু ভাগ করেছিলাম যে মেইনলি মেজর যদি আমরা বলি, একটা রাইটিং মানে প্রসেসের 3টা স্টেজে কিন্তু আমরা রাইটিং প্রসেসটা করে থাকি। একটা হচ্ছে রাইটিং শুরু করার আগে অথবা রাইটিং শেষ করার পরে, আর একটা হচ্ছে রাইটিংয়ের সময়। তার মানে রাইটিং শুরু করার আগে যে স্টেজটা তাকে বলা হয় কি? প্রি রাইটিং স্টেজ, তাই তো? প্রি রাইটিং স্টেজ। আর যখন আমরা লিখি তখন বলা হয় হোয়াইল রাইটিং স্টেজ, মানে যখন আমার লেখালেখি চলছে। আর যখন লেখা শেষ হয়ে যাবে, পরবর্তী লেখা শেষ হওয়ার পরবর্তী যে কার্যক্রম সেটাকে বলা হচ্ছে পোস্ট রাইটিং স্টেজ। তার মানে 3টা মেজর স্টেপ, একটা হচ্ছে প্রি রাইটিং, একটা হচ্ছে রাইটিং চলমান অবস্থা হোয়াইল রাইটিং, আর একটা হলো পোস্ট রাইটিং স্টেজ। তাহলে প্রি রাইটিং স্টেজে আমরা কি করে থাকি? লেখা শুরু করার আগে আমরা যা কিছু করে থাকি তাই হচ্ছে প্রি রাইটিং স্টেজের মধ্যে পড়ে। লেখা শুরু করার আগে আমি ভাবি আমি কি লিখব, কি কি তথ্য দিব, কেমন করে লিখব, তাই তো? এই যে কোনো চিন্তা ভাবনা আমাদের প্রি রাইটিং স্টেজের ভিতর। আর যখন থেকে আমি খাতাতে বা একটা পেজের উপরে লেখা শুরু করলাম, সেটা রাফ হোক আর যাই হোক, সেটা আমাদের হোয়াইল রাইটিং স্টেজ শুরু হয়ে গেল। তারপরে আমার ফাইনাল কপি রেডি হয়ে গেল, আমি ওটা কাউকে পাঠাবো বা ফেসবুক বা ইন্টারনেটে শেয়ার করব বা বই হিসাবে পাবলিশ করব, আমি যাই করি না কেন, সেটা হচ্ছে আমাদের পোস্ট রাইটিং স্টেজ, ঠিক আছে? এরকমভাবে আমরা মেনলি বলছি। দেখো, ইন দ্য ফার্স্ট স্টেজ a writer needs to research his or her topic and make preparatory work before entering the while writing stage। মানে তার লেখালেখি শুরু করার আগে তাকে কিছু প্রিপারেটরি ওয়ার্ক করতে হয়, তাকে রিসার্চ করতে হয়, তাকে কি লিখবে সেটা নিয়ে ভাবতে হয়। and after the text writing the text, it is important to take time to revise and correct the errors before submitting the final result or publishing। তার মানে while writing স্টেজের ভিতরে আমার ড্রাফটিং চলতেছে, রিভিশন চলতেছে, তারপর হচ্ছে প্রুফ রিডিং চলতেছে, মানে একটা লেখাকে রেডি করার জন্য যা কিছু করা হয় সবই হচ্ছে আমার হোয়াইল রাইটিং স্টেজে চলছে। তো এই 3টা স্টেজকে যদি আমরা আরও কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে প্রি রাইটিং স্টেজে আমাদের দেখো রিসার্চিং অ্যান্ড প্ল্যানিং দ্য স্ট্রাকচার, তারপরে হোয়াইল রাইটিং স্টেজে আমরা পাচ্ছি ড্রাফটিং, রিভাইজিং অ্যান্ড এডিটিং অর প্রুফ রিডিং, আর পোস্ট রাইটিংয়ে পাচ্ছি হচ্ছে পাবলিশিং অর শেয়ারিং। তো এইভাবে আমরা দেখো প্রি রাইটিং স্টেজ, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং অ্যান্ড পাবলিশিং, এরকম 5টা স্টেজ পাচ্ছি। আমরা প্রি রাইটিং স্টেজে কি করি? দেখো, প্রি রাইটিং স্টেজে আমরা ব্রেইনস্টর্মিং করি বা আমাদের যে টপিক নিয়ে লিখব সেটাকে আমরা অর্গানাইজ করি। ব্রেইনস্টর্মিং মানে কি বলেছিলাম, বলো, ব্রেইনস্টর্মিং কথা মনে আছে? দেখো, প্রি রাইটিং স্টেজে ইনফরমেশন নিয়ে চিন্তা করা, হ্যাঁ, মানে 5টা ইনফরমেশন দিয়ে কিভাবে 25টা ইনফরমেশনে বানানো যায়, এরকমভাবে স্বল্প কিছু ইনফরমেশনকে আমি যখন আমার নাম্বার বা আমার তথ্যকে বাড়িয়ে ফেলতে পারবো, তার জন্য যে চিন্তা ভাবনাটা সেটাকে বলা হচ্ছে ব্রেইনস্টর্মিং। তারপরে দেখো, এছাড়া আমরা করি কি? স্ক্যানিং বা স্কিমিং করি প্রি রাইটিং স্টেজে। কেন? কারণ আমি তথ্য গ্যাদার করতেছি, তাই না? তথ্য আমি কোনো বই পড়ে, তাই তো কারোর সাথে কথা বলে, নিউজ পেপার পড়ে আমি কি করি? তথ্য সংগ্রহ করি প্রি রাইটিং স্টেজে। তাই প্রি রাইটিং স্টেজে তথ্য সংগ্রহ করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে থিঙ্কিং, ব্রেইনস্টর্মিং, রিডিং ইউজিং স্ক্যানিং অ্যান্ড স্কিমিং, টকিং টু আদার্স, টেকিং নোটস, মেকিং আ প্ল্যান অর আউটলাইন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য রাইটিং বা রাইটিংয়ের আউটলাইন করা, এবং অ্যাবাভ অল গ্যাদারিং ইনফরমেশন, এবং সর্বোপরি তথ্য সংগ্রহ করাই হচ্ছে আমার প্রি রাইটিং স্টেজে। তাহলে আমরা যেহেতু ব্রিফ কোর্সের জন্য পড়ছি, আমরা ব্রেইনস্টর্মিং কি এটা একটু দেখি যে হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং। তাহলে ব্রেইনস্টর্মিং হলো কি? দেখো, ব্রেইনস্টর্মিং ইজ আ প্রসেস ডিজাইন টু অবটেইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আইডিয়াস রিলেটিং টু আ স্পেসিফিক এরিয়া অফ ইন্টারেস্ট। এখন
কিভাবে আমরা আইডিয়াকে ম্যাক্সিমাইজ করি। তো কিভাবে এটাকে একটু বলি। এর আগেও বলছিলাম যে মনে করো যে আমি এখন চাচ্ছি যে আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদের ভিতরে পরীক্ষায় ভালো করার বা পড়াশোনা ভালো না করার পিছনে কারণগুলো কী কী, এটা নিয়ে মনে করো আমি একটা রাইটিং করবো। হ্যাঁ, যে হোয়াট আর দ্য রিজনস অফ ফেইলার ইন ইংলিশ। তাহলে আমি যদি বলি ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের যে কোনো একটা ব্যাচ নিয়ে আমি মনে করো আমার কলেজে বা ক্লাসে আমি একটা লেখালেখি করব। তাহলে আমার হাতে আছে মাত্র 50 জন স্টুডেন্ট। তাহলে এ হলো আমার মানে টার্গেট এরিয়া, যে আমি এই 50 জন স্টুডেন্টের উপরে একটা রিসার্চ করব, করে বার করব যে ইংরেজিতে ভালো না করার পিছনে কারণগুলো কী কী। তাহলে আমার আছে কয়জন? 50 জন। এখন 50 জন স্টুডেন্টকে আমি কিভাবে বাড়িয়ে আমার তথ্যগুলোকে ম্যাক্সিমাইজ করব সেটা নিয়ে আমি মনে করে ভাবছি। প্রথমে ভাবলাম হচ্ছে যে 50 জনের মধ্যে প্রথমে ভাগ করব রেগুলার এবং ইরেগুলার স্টুডেন্ট নিয়ে। ঠিক আছে, রেগুলার এবং ইরেগুলার স্টুডেন্ট নিয়ে, তার মানে কারা প্রতিনিয়ত ক্লাস করে আর প্রতিনিয়ত কারা ক্লাস করে না, এটা একটা ভাগ। এবার গেল দ্বিতীয়ত ভাবলাম এবার আমি আরেকটা ভাগ করব যে বিশেষ করে যে শহরে এবং গ্রামে কারা বসবাস করে, এটা নিয়ে আমি একটা ভাগ করলাম। তাহলে 50 জনের ভিতরে দেখলাম যে নিয়মিত ক্লাস করে 10 জন, ক্লাস করে না 40 জন, এটা একটা ভাগ গেল। তারপর শহরে বসবাস করে আর গ্রামে বসবাস করে, দেখলাম যে গ্রামে বসবাস করে হচ্ছে 30 জন, শহরে বসবাস করে হচ্ছে 20 জন। দেখো এক একটা আইডিয়া তৈরি। এবার আমি ভাবলাম এর ভিতরে বিবাহিত এবং অবিবাহিত ভাববো, যে আমাদের অনার্সে ভর্তি হওয়ার স্টুডেন্টদের মধ্যে বিবাহিত কতজন এবং অবিবাহিত কতজন। দেখলাম যে এর ভিতরে আমার ছেলেদের ভিতরে 2 জন বিবাহিত, আর মনে করো ছেলে আছে, অর্থাৎ আগে নারী পুরুষটা ভাগ করে নিই, যে 50 জনের ভিতরে 20 জন হচ্ছে ছেলে, 30 জন হচ্ছে মেয়ে, এটা একটা ভাগ করলাম। এবার দেখলাম যে মেয়েদের ভিতরে কত পার্সেন্ট বিবাহিত, দেখলাম যে 20 জন বিবাহিত, 10 জন অবিবাহিত। ছেলেদের ভিতরে 2 জন বিবাহিত, 8 জন অবিবাহিত, এটা একটা ভাগ করলাম। এরপর আমি দেখলাম যে পারিবারিক কাঠামো কেমন, দারিদ্রতা এবং মানে কারা মিডল ক্লাস, কারা মোটামুটি সচ্ছল পরিবার থেকে আসছে, সেগুলো নিয়ে আমি ভাবলাম। তারপরে হচ্ছে কার পরিবারে শিক্ষিত বাবা মা আছে, কার পরিবারে নাই। তারপরে ভাবলাম কারা বই কিনেছে, কারা বই কেনেনি। এরকমভাবে দেখো আমি কিন্তু ওই 50 জনকে ভিত্তি করেই আমি কিন্তু অনেকগুলো আইডিয়া ক্রিয়েট করে ফেলেছি। এবং এই প্রত্যেকটা স্পেসিফিক এরিয়া নিয়ে যদি আমি লেখালেখি শুরু করি তাহলে আমার লেখাটা কি ছোট হবে না বড় হবে বলো? বড় হবে। আমি বিবাহ নিয়ে একটা ভাবলাম, দারিদ্রতা নিয়ে ভাবলাম, শহরে বসবাস করা নিয়ে ভাবলাম, ক্লাসে রেগুলারিটি নিয়ে ভাবলাম, নারী পুরুষ নিয়ে ভাবলাম, ইত্যাদি নিয়ে ভেবে দেখলাম যে আমি অনেক কারণ পেয়ে যাচ্ছি এর পিছনে। তাই এরকমভাবে আমি দেখো এই যে কাজগুলো করলাম, এগুলো কিসের মাধ্যমে করলাম? পুরো ব্রেনস্টর্মিং এর মাধ্যমে ভাবলাম যে আমি ওই 50 জনকে কিভাবে আরো ম্যাক্সিমাইজ করে আইডিয়াগুলো বের করতে পারি। তাহলে এটাই হচ্ছে, ইট ইজ অলসো আ টেকনিক দ্যাট ম্যাক্সিমাইজ দ্য অ্যাবিলিটি টু জেনারেট নিউ আইডিয়া। দেখো আমি নতুন নতুন করে কিন্তু আইডিয়া তৈরি করছি, যদিও এটা একটা ইনফর্মাল ওয়ে। বলছে অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান ইনফর্মাল ওয়ে অফ গ্যাদারিং আইডিয়াস, থটস অ্যান্ড ইনফরমেশন রিগার্ডিং আ সার্টেন টপিক। তারপরও কি করছে, আমাকে এটা করতে হচ্ছে, কারণ কি এটা আমাকে সাহায্য করছে আমার তথ্যগুলোকে আরও বাড়িয়ে তুলতে। এটা হলো ব্রেনস্টর্মিং। এবার হচ্ছে স্ক্যানিং কি এবং স্কিমিং কি। স্ক্যানিংটা কি করেছিলাম আমরা জানো, যে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্য আমরা দ্রুত যে রিড আউট করি সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং এবং স্কিমিং দুটাই কিন্তু দ্রুত রিডিংয়ের এক একটা ওয়ে। ঠিক আছে, দ্রুত আমরা কীভাবে পড়তে পারি, কেমন মনে করো যে তুমি খুঁজতেছো যে নিউজ পেপারে তোমরা একটার তথ্য খুঁজতেছো, মনে করো হ্যাঁ, যে কত তারিখে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। মনে করো নিউজ পেপারে একটা বের হয়েছে যে অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ। তাহলে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ, এই শিরোনামে একটা সংবাদ বার হয়েছে নিউজ পেপারে। তুমি নিউজ পেপারের মধ্যে কি খুঁজবা বলো তো? তোমার কি খোঁজার টার্গেট? তারিখটা খুঁজবো। তাহলে যখন তুমি তারিখ খুঁজবো তখন কি তুমি পুরোটা পড়বা নাকি শুধু সংখ্যা জাতীয় কোনো কিছু আছে সেগুলোর দিকে চোখ বুলাবা? স্ক্যানিং করে যাব। হ্যাঁ, তখন আমি স্ক্যানিং করে আমি সব ওয়ার্ড পড়বো না, শুধু দেখবো যে তারিখ রিলেটেড কথা কোন জায়গায় আছে, আমি শুধু সেই জায়গায় চোখ দিব, বাকিগুলোকে আমি বাদ দিয়ে যাব। তাই বলছে স্ক্যানিং হচ্ছে কি, স্ক্যানিং ইজ আ টেকনিক অফ রিডিং আ টেক্সট কুইকলি টু ফাইন্ড আউট স্পেসিফিক ইনফরমেশন, একদম স্পেসিফিক ইনফরমেশন। তাই বলছে যে আমরা কি কি কাজ করতে স্ক্যানিং করে থাকি,
বলছে মনে করো যে স্ক্যানিংয়ে কী করা হয়, ওয়ান হ্যাজ আ কোশ্চেন ইন ওয়ানস মাইন্ড, একটা মনে মনে একটা কোশ্চেন থাকে, রিডস আ প্যাসেজ অনলি টু ফাইন্ড দ্য আনসার হোয়াইল ইগনোরিং দ্য আনরিলেটেড ইনফরমেশন। যেমন হচ্ছে স্ক্যানিং টেকনিক ইজ ইউজ টু লুক আপ আ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারি যখন আমরা শব্দ খুঁজি তখন আমরা সব ওয়ার্ডের দিকে তাকাই না, শুধু আমার যেটা মনে আছে সেটার দিকে তাকাবো, সেটা খুঁজবো। অথবা রেজাল্ট শিটে রেজাল্ট খোঁজা, যেটা আমি বললাম যে নিউজ পেপারে মনে করো আমি খুঁজতেছি যে পরীক্ষার তারিখ কত, এগুলো হচ্ছে কি স্ক্যানিং প্রক্রিয়ায় আমরা খুঁজি। আর স্কিমিংটা হচ্ছে কি কোনো স্পেসিফিক কোশ্চেন না, বরং ওভারঅল আইডিয়া নেওয়া, যে পুরো প্যাসেজে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি একটা ধারণা নিব, ওভারভিউ নিব, কোনো স্পেসিফিক তথ্য খুঁজবো না, পুরো প্যাসেজে আমাকে কি বলতে চাওয়া হয়েছে সেটা নিয়ে আমি যখন খুঁজবো তখন আমাকে স্কিমিং করা হয়। আর স্কিমিং করার সময় আমি দ্রুত পড়বো, বিশেষ করে চ্যাপ্টার সামারি পড়বো, চ্যাপ্টার টাইটেল পড়বো, তাই না, বোল্ড করে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে সেগুলো পড়বো, পড়ার পর আমি পুরো টেক্সটটা পড়বো না, কিন্তু ওভারঅল একটা ধারণা নিব। তাহলে দেখো স্কিমিং ইজ অ্যানাদার টেকনিক অফ রিডিং আ টেক্সট কুইকলি টু গেট আ জেনারেল ওভারভিউ অফ দ্য টেক্সট অর ম্যাটেরিয়াল উইদাউট পেইং হিড টু দ্য ইন্টেনশনাল অ্যান্ড ডিটেল মিনিং অফ দ্য টেক্সট। তাহলে ডিটেল তথ্য, ডিটেল মিনিং এইগুলোতে মনোযোগ না দিয়ে আমরা টেক্সটের কিছু কিছু স্পেসিফিক বিষয় পড়ব। যেমন ইনস্টিড অফ ক্লোজ রিডিং এভরি ওয়ার্ড না পড়ে আমরা করছি কি তার ইন্ট্রোডাকশন পড়তে পারি, চ্যাপ্টার সামারি পড়তে পারি, ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্স পড়তে পারি, যদি কোনো ওয়ার্ড বোল্ড দেওয়া থাকে সেই বোল্ডগুলো পড়তে পারি, তারপর হচ্ছে টাইটেল যদি থাকে প্যারাগ্রাফ টাইটেল সেই টাইটেলগুলো পড়তে পারি। এরকম পড়ার মাধ্যমে আমাদের কাজ হবে কি টু এক্সট্রাক্ট দ্য এসেন্স অফ দ্য অথর্স মেইন মেসেজ, আর্গুমেন্টস অর থিমস অর আইডিয়া। যেমন করে আমরা থিম রাইটিং করি, তাই না, থিম রাইটিংয়ে আমরা কি করি যে মেজর কথাগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। টোন কি সেটা আমরা গল্পের আমরা যখন টোন খুঁজবো, টোন কি কোনো সিঙ্গেল লাইন দিয়ে পাওয়া সম্ভব কবিতার, নাকি পুরো কবিতাটার ওভারঅল স্ক্যানিং করার মাধ্যমে পাওয়া সম্ভব? স্কিমিং করার মাধ্যমে, তাই না। যে আমি যদি মোটামুটি 2-4-5টা লাইন না পড়ি তাহলে আমি ওভারঅল আইডিয়া পাবো না, শুধু স্পেসিফিক কোনো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বা লাইন দিয়ে কিন্তু আমি আমার ওভারভিউ আমি পাবো না। তাহলে স্কিমিংটা হলো আমি ওভারভিউ বা মেইন এসেন্স বা থিম খোঁজার জন্য যে রিডিংটা দিব সেটা হচ্ছে স্কিমিং। এছাড়াও দেখো এই জাতীয় কিছু এছাড়াও রয়েছে থিঙ্কিং, টকিং টু আদার্স, রিডিং নিউজ পেপার, টেকিং নোটস ইত্যাদি কাজ কিন্তু প্রি রাইটিং স্টেজে করা হয়ে থাকে। এখানে 3টা তথ্য গুরুত্বপূর্ণ, ব্রেনস্টর্মিং কি, স্ক্যানিং কি, স্কিমিং কি, যেগুলো তোমরা আগে পড়েছো। এরপর আমি দ্রুত যাচ্ছি। হোয়াইল রাইটিং স্টেজের ভিতরে আমরা জানি কয়েকটা স্টেজ রয়েছে, এটা হলো কি ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং অথবা প্রুফ রিডিং। এগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে নাকি? ড্রাফটিংটা কি? ড্রাফটিং হলো একদম ফার্স্ট, মনে করো আমার প্রি রাইটিং স্টেজে সব তথ্য পাওয়া হয়ে গেছে, আমি তথ্য রেডি করে ফেলেছি, এখন আমি লেখা শুরু করব। আমার ভুল হচ্ছে না, ঠিক হচ্ছে, তথ্য এলোমেলো হচ্ছে কি নাকি হচ্ছে না, এইসব আমার ভাবার কোনো দরকার নেই। আমি জাস্ট আমার মনে যা আসতেছে আমি প্রথম অবস্থায় যে লেখাটা করব সেটাই হচ্ছে আমাদের ড্রাফটিং। তাহলে হচ্ছে দ্য ফার্স্ট টাস্ক অফ দিস রাইটিং স্টেজ ইজ টু প্রিপেয়ার আ ড্রাফট। এক্ষেত্রে ইনস্টেড অফ ফোকাসিং অন ফ্ললেস টেক্সট, মানে কি কোনো রকম ভুল হচ্ছে কি না হচ্ছে এদিকে মনোযোগ না দিয়ে আমাদের কাজ হচ্ছে one should try to concentrate on writing down the main ideas। মেইন আইডিয়াগুলো কিন্তু আমরা লিখছি, তাই তো। এবং এখানে আমি ফ্রি থিঙ্কিং করতেছি এবং আমার মনে যা আসতেছে, আমার যা আসবে আমি তাই লিখে দিব। পরে আমি দেখব রিভিশন করার সময়, দেখো আমি তা লিখে ফেললাম, এবার রিভিশন করব আমি ড্রাফটে যা লিখেছি, এবার আমি দেখব যে আমার তথ্যগুলো ঠিকমতো বসানো হয়েছে কিনা, এখানে কোনো ভুল হয়েছে কিনা, এখানে কোনো এলোমেলো কোনো বিষয় এসেছে কিনা, সেইগুলোকে এখন আমি রিভিশন করার মাধ্যমে নতুন করে ডিজাইন করব। ঠিক আছে, তাই বলছে দেখো এখানে আমি কি করি যে আমরা রিকনসিডারিং আর্গুমেন্টস, আমি যে আর্গুমেন্টটা লিখেছি সেটা ঠিক আছে কিনা, রিভিউইং এভিডেন্স, আমি আমার আর্গুমেন্টের পক্ষে যে এভিডেন্স দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি বা তথ্য দিচ্ছি সেগুলো ঠিক আছে কিনা, রিফাইনিং প্রসেস, আমার তথ্যগুলো সিরিয়াল বা ক্রনোলজিক্যালি দেওয়া হয়েছে কিনা এটাকে আমি রিফাইন করব, আরও ভালো করে শুধরে নিব, রিঅর্গানাইজিং প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনের জন্য যে আমি তথ্যগুলো দিয়েছি সেগুলো আমার অর্গানাইজ করার প্রয়োজন হলে অর্গানাইজ করব, এবং রিভাইভিং স্টেল প্রোজ, এবং পড়তে ভালো লাগছে না, তাই না, আমি যে লেখাটা লিখেছি প্রথম চান্সে পড়তে ভালো লাগছে না, কারণ নিরস লাগতেছে, তাই ওখানে আমি কোহেশন, কোহেরেন্স বা আরও আকর্ষণীয় কিছু তথ্য বা গল্প যুক্ত করে আমি আমার পড়াটাকে আকর্ষণীয় করতে পারি। তারপরে মূল কথা হলো যে ড্রাফটিং করার পরে আমি আমার লেখাটাকে আরও বেশি মাধুর্যময়, আরও বেশি কারেক্ট, তাই তো, আরও বেশি রেকটিফাই করার জন্য আমি যে কাজগুলো করব, যে রিডিংটা দিব সেটাকে বলা হবে রিভাইজিং।
এবার রিভাইজ করার মাধ্যমে আমি যে ভুলগুলো পেলাম সেই ভুলগুলো আমি কি করব, এডিট করব। তাহলে এডিট করব। হ্যাঁ, রিভিশন হলো ভুলগুলো খুঁজে বার করা, তাই তো, যে কোথায় কি ঠিক করতে হবে। আর এডিট হলো দ্য প্রসেস অফ কারেক্টিং অ্যান্ড অ্যাডাপ্টিং এ টেক্সট, মানে কারেক্ট করা, তথ্যগুলোকে পুনরায় নতুন করে সাজিয়ে নেওয়া, লেখালেখিগুলো ঠিক করে নেওয়া। সেটা দেখাচ্ছে আগের প্যারাগ্রাফ পরে দেওয়া, পরের প্যারাগ্রাফ আগে দেওয়া, ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্সের মধ্যে অল্টারনেটিভ করা, এই কাজগুলো আমরা করে থাকি এডিটিংয়ে। এডিটিং কি করা হয় দেখো, এডিটিং ইনভলভস লুকিং অ্যাট ইচ সেন্টেন্স কেয়ারফুলি, checking for repetitions, grammatical punctuations, vocabulary errors, and making sure that it's well designed and serve its purpose। হ্যাঁ, যে সুন্দর করে সাজানো হয়েছে এবং আমার কাজ দিচ্ছে, মানে আমি এডিটিংয়ের মাধ্যমে বুঝলাম যে আমার লেখাটা যথেষ্ট হয়েছে। এডিটিং কিন্তু একটা প্রক্রিয়া না, বরং বারবার করতে হয়, তাই না? কারণ এডিটিং একবার করলাম আবার পড়লাম রিভিশন করলাম, আবার এডিট করলাম আবার রিভিশন করলাম, আবার এডিট করলাম আবার রিভিশন, এটা কয়েকবার চলমান থাকবে। কারণ আমি প্রথম চান্সে সবগুলো কারেক্ট করতে পারবো তা না, আবার নেক্সট টাইম এরকম 4-5 বার আমি রিভিশন অ্যান্ড এডিট আমরা করতে থাকবো। তাই বুঝে দেখো, দ্য এডিটিং প্রসেস ইনভলভ কারেকশন, কন্ডেনসেশন, অর্গানাইজেশন অ্যান্ড আদার মডিফিকেশন যদি প্রয়োজন হয়, কিসের জন্য? উইথ অ্যান ইন্টেনশন অফ প্রডিউসিং আ কারেক্ট, কনসিস্টেন্ট, অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট ওয়ার্ক। তাহলে একটা টাস্ককে কমপ্লিট করার জন্য, তাই তো, অ্যাকুরেট করার জন্য, আকর্ষণীয় করার জন্য আমার যা কিছু করা লাগবে ওই রিভিশন আর এডিটিংয়ের মধ্য দিয়েই হবে। তাহলে মনে করো আমি 5-6 বার এডিট করলাম, করার পর মোটামুটি আমি একটা লেখা দাঁড় করিয়ে ফেলেছি। এরপর আমি করব কি, প্রুফ রিডিং। প্রুফ রিডিং হচ্ছে সবচেয়ে হোয়াইল রাইটিংয়ের লাস্ট স্টেজ, মানে আমার মোটামুটি টেক্সট রেডি হয়ে গেছে। প্রুফ রিডিংটা মেনলি করানো হয় অন্য কাউকে দিয়ে, কারণ আমরা কি নিজের ভুল সবসময় ধরতে পারি বলো তো? নিজের ভুল ধরা যায় না, কারণ আমার মাথায় তথ্য থাকে, আমার মাথায় তথ্য গিজগিজ করতেছে, ওই তথ্য আমাকে আমি যা লিখেছি তা বুঝতে আমাকে সাহায্য করছে। কিন্তু যখন আমি অন্য কাউকে পড়তে দিব, তখন তো তার বোধগম্যতা নাও আসতে পারে, কারণ আমি যে তথ্য মাথায় আছে সেইগুলো দিয়েই আমি আমার আইডিয়াটা বুঝেছি। কিন্তু যখন অন্যকে পড়তে দিচ্ছি, তখন হয়তো আমার মাথায় যে আইডিয়া আছে সেই আইডিয়া তো তার মাথায় নেই, তখন সে শুধু টেক্সটটা পড়তেছে, টেক্সটটা পড়ে হয়তো তার মাথায় কাজ করতেছে না, সে হয়তো ভালো মতো বুঝতেছে না। তখন এই জন্য কি করা হয়, যে সে ভুলগুলো সহজে শুধরে দিতে পারবে, সে সহজে বলে দিতে পারবে যে এটা তোমার ভুল হচ্ছে। এই জন্য ভালো একজন প্রুফ রিডারের কাছে নিজের রাইটিংটা দিয়ে পড়িয়ে নিতে হয়। স্টুডেন্টরা টিচারদের কাছে দিতে পারে, বা যারা সিনিয়র ভাই ব্রাদার আছে তাদেরকে দিয়ে পড়াতে পারে, তাই না? বা যাই বই লিখবে বড় মানের, সে হয়তো যারা পাবলিশার্স আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু প্রুফ রিডিং করাতে পারে। তাহলে প্রুফ রিডিং হলো আমাদের ফাইনাল স্টেজ চেকিংয়ের। তাহলে প্রুফ রিডিং ইজ আ পার্ট অফ রিভিশন। তাহলে এটা হচ্ছে কি হিসাবে, ফাইনাল স্টেজ অফ চেকিং আ টেক্সট বিফোর ইট ইজ পাবলিশড অর শেয়ার্ড, when the paper is evaluated for mechanical correctness such as grammar, punctuation, spelling, omitted words, repeated words, spacing or format, বা টাইপোগ্রাফিক্যাল এরর্স, মানে টাইপ করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রুফ রিডিংয়ে কারেক্ট করা হয়। তাহলে প্রুফ রিডিং ইজ ক্যারিড আউট জাস্ট আফটার ফিনিশিং অল দ্য রিভিশন এন্ড এডিটিং। তাহলে প্রুফ রিডিং করা হয় এডিটিং এবং রিভিশন শেষ করার পরে। আর এর মূল উদ্দেশ্য কি? দ্য পারপাস অফ প্রুফ রিডিং ইজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য পেপার, এনশিওরিং দেয়ার আর নো লিঙ্গারিং মিস্টেক, মানে আর কোনো বাড়তি মিস্টেক নাই, অ্যান্ড কারেক্টিং জেনারেলাইজ ডিসকোর্স এরর্স অ্যান্ড রাইটিং ইনকনসিস্টেন্ট। মানে মূল কথা হলো আমার রাইটিংটাকে একদম পারফেক্ট করার জন্য লাস্ট বারের জন্য অন্য কাউকে দিয়ে আমার ভুলগুলোকে খুঁজে নিয়ে ঠিক করাটাই হচ্ছে প্রুফ রিডিং। তাহলে আমরা প্রুফ রিডিং পেয়ে গেলাম। এরপর আমি কি করব, এটাকে প্রকাশ করব, তাই না? পাবলিশ করে দিব। পাবলিশ করার জন্য এখন যে ওয়ে আছে সেগুলো আমি হয়তো, যদি স্টুডেন্ট হয় তাহলে টিচারের কাছে জমা দিবে, যদি তুমি মনে করো ফেসবুক বা ইন্টারনেটের বা সোশ্যাল মিডিয়ার জন্য লিখতে, তাহলে তুমি সেখানে পোস্ট করে দিবা, অথবা তুমি যদি বই পাবলিশ করার জন্য করো তাহলে তুমি পাবলিশারের কাছে দিয়ে দিবা, তারা তোমার হয়ে বইটা বার করে দিবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, অ্যামং দ্য 3 রাইটিং স্টেজ, পাবলিশিং অ্যান্ড শেয়ারিং দ্য রাইটিং ডকুমেন্ট ইজ দ্য লাস্ট স্টেজ হোয়েন দ্য রাইটার সাবমিট দেয়ার ওয়ার্ক টু দ্য পাবলিশার অর শেয়ার উইথ আদার্স। হ্যাঁ, তাহলে পাবলিশিং কামস ইন ডিফারেন্ট ফরম্যাটস হতে পারে, যেমন ডিপেন্ডিং অন দ্য পারপাস অ্যান্ড অডিয়েন্স অফ দ্য রাইটিং। তাহলে রাইটিংয়ের অডিয়েন্স অনুসারে আমার বিভিন্নভাবে এই জিনিসটা হতে পারে। তাহলে এই হলো আমাদের রাইটিং প্রসেসের স্টেপগুলো। কারণ রাইটিং প্রসেসে আমরা বেশ কিছু স্টেপ ফলো করি এবং সেই স্টেপগুলোকে আমরা পাচ্ছি এইভাবে। দেখো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য 5 স্টেপ রাইটিং প্রসেস, এখানে বলেই দিয়েছে 5 স্টেপ, অথবা যদি না বলে থাকে তখন বলতে পারে যে হোয়াট আর দ্য স্টেজেস অফ রাইটিং প্রসেস। দেখো এখানে প্রি রাইটিং আছে, ড্রাফটিং আছে, রিভিশন আছে, এডিটিং আছে, এগুলো নিশ্চয়ই তোমরা পারবা নাকি? ব্রেনস্টর্মিং কি বুঝাই দিলাম, ড্রাফটিং কি, রিভিশন কি, প্রুফ রিডিং কি, এডিটিং কি, এগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। এরপর আমরা দেখো স্কিমিং কি, স্ক্যানিং কি, না, এগুলো তোমরা কিন্তু
এখন বাসায় একটু রিডিং দিয়ে নিবা এই বইটা থেকে, ঠিক আছে? এরপর হ্যাঁ, এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস একটু বোঝাই যে গুড রাইটিং কি আসলে। একটা গুড প্যারাগ্রাফ লেখো, গুড এসে লেখো, এর বিশেষ কিছু ফিচার থাকতে হবে যে রাইটিংটা গুড হওয়ার জন্য আমাদের কি কি বিষয় খেয়াল করতে হবে। তো এখানে কিছু ফিচার আমি কালেক্ট করছি। দেখো এখানে বলা হচ্ছে একটা রাইটিং গুড হওয়ার জন্য যে ফিচারগুলো লাগে সেগুলো হলো ইউনিটি অফ আইডিয়াজ অ্যান্ড থটস, মানে আমি যে আইডিয়া এবং থটগুলো দিয়ে লেখাটা লিখবো তার মধ্যে ইউনিটি আছে কিনা, আমি যা বলতে চেয়েছি সেটা আমার লেখার ভিতরে প্রকাশ পেয়েছে কিনা। এবার হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস, মানে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমার ফোকাস পয়েন্টটা সেটাতে গেছে কিনা। আমি যা বলতে চাচ্ছি দেখাচ্ছে আমার তথ্যগুলো তার সাথে যাচ্ছে না, মানে আমি যে বিষয়টাকে ফোকাস করে লিখতে চাচ্ছি সেটা ফোকাস না হয়ে অন্য কিছু নিয়ে কথা বলা হয়ে গেছে। এরকম মনে করো আমি বলতে চাচ্ছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কিন্তু আমি লিখতেছি হচ্ছে হাউ টু ডু ওয়েল ইন ইংলিশ, ইংলিশে কীভাবে ভালো করে। দুটা কি এক কথা হলো? বলো। মনে করো তোমার আজকে কলেজে আমাদের ডিবেট হলো, তার ডিবেটের পারপাস ছিল হচ্ছে যে যুব সময়ের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক, তাই তো? এখন তুমি যদি মাদকের শুধুমাত্র নেগেটিভ কথা নিয়ে কথা বলো তাহলে কি মূল কথা বলা হবে? তুমি দেখাচ্ছ মাদক কিভাবে তোমার ক্ষতি করে, কিন্তু তা তো না, তোমাকে দেখাতে হবে মাদক কিভাবে তোমাকে অবক্ষয় করছে। হ্যাঁ, এইটা তোমাকে দেখাতে হবে। তাহলে তোমাকে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে, মানে ফোকাস করতে হবে যে তুমি যেটা বোঝাতে যাচ্ছ সেটা তুমি আসলে তুলে ধরতে পারছো কিনা। এবার হচ্ছে গিভিং রেলিভেন্ট ইনফরমেশন, তোমার যত ইনফরমেশন তোমাকে দিতে পারতে হবে, তাই না? যে ওই যে বললাম রেলিভেন্ট হচ্ছে না তথ্যটা, তুমি বলতে চাইছো এক কথা, তথ্য দিচ্ছ আর এক কথার। তারপর হচ্ছে মেনটেনিং কোহেরেন্স অ্যান্ড কোয়েশন, এটা আবার পরীক্ষায় আসে, দুটো বাড়তি তথ্য, যে কোয়েশন কি কোহেরেন্স কি, এটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ফলোয়িং আ পার্টিকুলার ফর্ম, তুমি মনে করো আমরা তো রাইটিংয়ের অনেকগুলো ফর্ম পেয়েছি, তাই না? নোটিস, মেমো, লেটার, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, এসে, প্যারাগ্রাফ, রিপোর্ট ইত্যাদি আমরা পেয়েছি। এখন তুমি মনে করো ফর্মাল লেটারের জায়গায় তুমি কি আসসালামু আলাইকুম দিলে হবে? বলো, চিঠির শুরুতে, বা হাউ আর ইউ, আই অ্যাম ওয়েল, ইউ আর ওয়েল, এরকম বলা যাবে? হ্যাঁ না স্যার। তাহলে তোমার তো ফর্মেটই ঠিক হলো না। অনেক সময় দেখি যেরকম ছেলে মেয়েরা সব লেখে, যে তোমার অনার্সের খাতা দেখতেছি সেকেন্ড ইয়ারের, সেখানে লিখে রাখতেছে হ্যাঁ যে অনার্স ওই যে নন ক্রেডিট ইংলিশে সালাম দিয়ে শুরু করতেছে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা কি হয়? হয় না তো। আবার দেখা যাচ্ছে যে তারা পার্সোনাল লেটার লিখেছে, সেখানে আবার সাবজেক্ট দিয়েছে। পার্সোনাল লেটারের কি সাবজেক্ট লাগে? না স্যার। তাহলে তো রাইটিং এসে জানলোই না। তাহলে পার্টিকুলার ফর্মটা তোমাকে জানতে হবে। এবার প্যারাগ্রাফে কয়টা প্যারা হয় বলো? একটা প্যারাগ্রাফ দিতে কয়টা প্যারা দিতে হয়? একটা প্যারাগ্রাফে একটাই প্যারা, কোনো তো প্যারাগ্রাফ নেই। সে 2-3 পেজ প্যারাগ্রাফ লিখছে, কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে লিখছে, তাহলে তার প্যারাগ্রাফে মার্ক হবে বলো তো? না স্যার। হ্যাঁ, প্যারাগ্রাফে একটা প্যারা হবে, ছোট হবে। সে কি করছে, 3 পেজ প্যারাগ্রাফ লিখছে এবং মোটামুটি 5-7টা প্যারাগ্রাফ দিয়ে লিখছে, সে প্যারা করছে, তাহলে তো হলো না। তাহলে ফর্ম হলো, তার এজন্যই ভালো হয়নি, বারবার খাতা নিচ্ছিল সবাই। হ্যাঁ, তার বলছে অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, একটা লেন্থ থাকতে বুঝে বললাম যে তুমি যদি প্যারাগ্রাফকে মনে করো 10 মার্ক করে পাবা, তাহলে তো এসেও 10 মার্ক, প্যারাগ্রাফও 10 মার্ক। তাহলে এসে যদি আমি 5 পেজ লিখি তাহলে তো প্যারাগ্রাফও 5 পেজ লিখতে হবে নাকি? তাহলে হবে বলো? না স্যার। লেন্থ যেটা, যে রাইটিং এর যে লেন্থ তোমাকে সেই লেন্থেই করতে হবে, এর চেয়ে বেশি দিলে তো হবে না। এবার হচ্ছে কমপ্লিটনেস অফ আইডিয়াস, এবং তুমি একটা লিখলা কমপ্লিট করতে পারলা না আইডিয়া, তাহলে তো হবে না, গুড রাইটিং হবে না। প্রপার অর্ডার অফ আইডিয়াস, আইডিয়াগুলো প্রপার অর্ডার হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। ইউজিং প্রপার গ্রামাটিক্যাল আইটেম, তোমাকে গ্রামাটিক্যাল আইটেমগুলো ঠিক করতে হবে। ভুলভাল লিখলে হবে না, হিয়ের সাথে আর নাকি উডের সাথে ডান এরকম করে লিখলে তো হবে না। তারপরে ডিসকোর্স মার্কার্স থাকতে হবে, যেখানে বার্ড দেওয়ার সেখানে অ্যান্ড দিয়েছো, যেখানে অ্যান্ড দেওয়ার সেখানে দেয়ার ফর দিয়েছো, এরকম করে লিখলে হবে না। আরটা হচ্ছে তোমার লেখার ভিতরে অন্যের লেখা কপি করলে তো হবে না, তাহলে তো প্লেজারিজম ধরা হবে। তাহলে যদি এইগুলোকে আমরা মেনটেন করতে পারি তাহলে আমার রাইটিংটা গুড হবে, অন্যথায় হবে না। তো এখানে আমরা কয়েকটা বিষয় পাইলাম, যেমন হচ্ছে কোহেশন, কোহেরেন্স এবং হচ্ছে প্লেজিয়ারিজম। এগুলো পরীক্ষাতে আবার বেশি আসে। তো ইউনিটি অফ আইডিয়াস, ক্ল্যারিটি অফ ফোকাস, এগুলো নিয়ে আমি কথা বললাম না, কারণ এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। আমি একটু কোহেশন এবং কোহেরেন্স নিয়ে একটু কথা বলি। এগুলো কথা কি মনে আছে না আবার ভুলে গেছো? কোহেরেন্স বলছিলাম কি, সংক্ষেপে খেয়াল রাখবো। কোহেরেন্স হচ্ছে কি, ইউনিটি অফ আইডিয়া নাকি? ইউনিটি অফ আইডিয়া, তুমি যে আইডিয়াগুলো দিবা সেই আইডিয়াগুলো ঠিক মতো হচ্ছে কিনা, সেই আইডিয়াগুলোর মধ্যে রেলিভেন্স আছে কিনা, সেটা হচ্ছে আমাদের কোহেরেন্স। আর কোহেশন হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, তাই তো, সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ডিং, এগুলো লিংক, তাই তো, এগুলোকে বলছি আমরা কোহেশন। এগুলো একটু খেয়াল করবা।
এরপর হচ্ছে আমরা যদি একটু যাই প্লেজিয়ারিজম কি, প্লেজিয়ারিজমটা কি বলতো? স্যার ডুপ্লিকেটিং ওয়ার্ক কপি করা, অন্যের লেখা কপি করা। তাহলে হচ্ছে প্লেজিয়ারিজম কি? প্লেজিয়ারিজম হচ্ছে ইজ প্রেজেন্টিং সামওয়ানস এলস ওয়ার্ক অর আইডিয়াস অ্যাজ ওয়ানস ওন উইথ অর উইদাউট দেয়ার কনসেন্ট। তার মানে কারো অনুমতি না নিয়ে বা অনুমতি নিয়েও, ঠিক আছে, যদি তুমি তোমার লেখাতে ব্যবহার করো এবং তোমার নামে চালিয়ে দাও, তাহলে সেটা হবে প্লেজিয়ারিজম। এইটুকু মনে রাখো, প্লেজারিজম কত প্রকার কী কী, এগুলো নিয়ে কথা বলবো না, কারণ এগুলো তোমাদের এখন দরকারও নাই। তাহলে এই যে প্রি রাইটিং স্টেজের এই কথাগুলো তোমরা একটু খেয়াল করবা। এরপর হচ্ছে আমরা চলে আসি রেফারেন্সিং কি। রেফারেন্সিং কি ছিল জানো? যে যখন তুমি একটা লেখা লিখবা, তাই না, তুমি যখন একটা লেখা লিখবা তখন কি করতে হবে তোমাকে? তুমি যদি অন্যের কাছ থেকে তথ্য ধার করো বা অন্যের বই থেকে যদি তথ্য তোমার বই ইনক্লুড করতে চাও, তখন তোমাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দেওয়া মানে তোমাকে লেখার শেষে বলে দিতে হবে যে এই তথ্যটুকু আমি অন্যের বই থেকে নিয়েছি, তার নামটা তোমাকে উল্লেখ করে দিতে হবে এবং তার কোন বই, কোন নামের, কি, কত পেজের, সব কিছু এখানে উল্লেখ করে দিতে হবে যে এই তথ্যটা আমার তার কাছ থেকে নেওয়া। যেমন এই জায়গায় আমরা উল্লেখ করছি না যে এই তথ্যটা কার? সামারি লিখতে কি আমরা করেছি, দেখো স্টিগলিজ 2013। তার মানে এই যে লেখাটা আমি আমার লেখার ভিতরে দিয়েছি সেটা আমার লেখা নয়, এটা হচ্ছে স্টিগলিজের লেখা। তাহলে আমি বলে দিয়েছি, কিন্তু এটা বলা হচ্ছে সাইটেশন করা। এখন পরবর্তী কি করা হচ্ছে দেখো, রেফারেন্সিং ইজ হাউ আ রাইটার অ্যাকনোলেজেস দ্য সোর্স অফ ইনফরমেশন হি ইউজেস অর রিফার্স টু ইন হিজ ওয়ার্ক। তার মানে তার লেখালেখির ভিতরে যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেই সোর্সটা উল্লেখ করে দেওয়ার কাজই হলো রেফারেন্সিং। ঠিক আছে, সেই রেফারেন্সিংয়ে কি করা হয় দেখো, ইন রেফারেন্সিং দ্য রাইটার লিস্ট দ্য অথরস নেম, লাস্ট নেম ফার্স্ট, দ্য টাইটেল অফ দ্য আর্টিকেল এনক্লোজড ইন কোটেশন মার্ক, the section title, the title of the journal or book in italic and the date of publication। এই সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। কেমন? এই জায়গায় যেমন আমি দেখিয়েছি না, যে রেফারেন্সিং স্ট্রাকচার। রেফারেন্সিং এর অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, এপিএ স্টাইল, এমএলএ স্টাইল ইত্যাদি ইত্যাদি স্টাইল রয়েছে। তো আমরা এমএলএ বা এপিএটাই দেখবো, কারণ তোমাদের বইয়ে এই দুটো স্টাইলের কথাই বলা আছে নাকি। দেখো তো, এই যে এপিএ স্টাইল আর একটা হচ্ছে এমএলএ স্টাইল। হ্যাঁ, এপিএ মানে কি দেখো, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাই তো। এটা হচ্ছে এপিএ স্টাইলে। আর হচ্ছে এপিএ স্টাইলে কি করা হয় দেখো, অথরস লাস্ট নেম আগে লেখা হয়, তারপরে বাকি নেম লেখা হয়, যেটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি করা হয়েছে, যে এপিএ স্টাইলে কি করা হচ্ছে, যে মনে করো এটা হচ্ছে অথরের ফুল নেম, হ্যাঁ, স্ট্যালিঙ্গার হচ্ছে অথরের লাস্ট নেম, আর জে এবং ডি হচ্ছে অথরের ফার্স্ট দুইটা যে ওয়ার্ড, মানে ফার্স্ট ওয়ার্ড এবং সেকেন্ড ওয়ার্ডের ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি? ফার্স্ট লেটার না? হ্যাঁ, শুধু ফার্স্ট লেটারটা আমাকে লিখতে হবে, এটাই তো নাকি? মনে করো জি স্যার, একজনের নাম হচ্ছে যে জেমস মাইকেল স্ট্যালিঙ্গার। তাহলে যখন আমি করব তখন কি লিখবো? আমি এটাকে আমি কিভাবে লিখবো? স্যার স্টেলিঙ্গার লিখবো, তারপর জেটা লিখবো, তারপর ডট দিয়ে এমটা লিখবো, তাই তো, কমা দিয়ে জে ডট এম ডট। এবং কত সালে বইটা পাবলিশ হয়েছে, মনে করো 2024 বললাম, এটা দিয়ে ডট, এইভাবে আমি লিখে দিলাম। তারপর এটা বোঝা গেল যে 2024 সালে প্রকাশিত স্ট্যালিঙ্গারের এই বইটা। এবার বইয়ের নামটা আমি দিয়ে দিব এই জায়গায়, যেটা এখানে বলা হয়েছে দেখো, এই যে তারপর হচ্ছে বইয়ের নাম, এই যে বুক টাইটেল, এবং হচ্ছে পাবলিশারের নাম। পেজ নাম্বার যদি থাকে তো পেজ নাম্বার, যেমন এই জায়গায় ভলিউম নাম্বার যদি থাকে ভলিউম নাম্বার, এই যে পেজ নাম্বার যেমন হচ্ছে 1 to 7, এরকমভাবে মোটামুটি আমরা এপিএ স্টাইলে দিয়ে দিই। একইভাবে এমএলএ স্টাইলেও কিন্তু একই কাজ করা হয়। দেখো এখানে আমি একটু দেখাই দিই, এপিএ স্টাইল, এমএলএ স্টাইল। এমএলএ মানে কি? মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এমএলএ মানে হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, তাই তো। তো এমএলএ স্টাইলেও কি করা হচ্ছে দেখো, এখানে এই যে এখানে আবার কোনো সংক্ষিপ্ত নাম না, পুরো নামটাই দেওয়া হচ্ছে। ফার্স্ট নেমটা আগে দেওয়া হচ্ছে, তারপর লাস্ট নেমটা দেওয়া হচ্ছে বা মিডল নেম দেওয়া হচ্ছে, তারপরে বইয়ের নাম দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে এই যে ভলিউম নাম্বার, পেজ নাম্বার, যা যা লাগার সেইগুলো এখানেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে বইয়ে কি আছে দেখো, যে দেখো মেনশন দ্য ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন এমএলএ স্টাইল অ্যান্ড এপিএ স্টাইল। এমএলএ স্টাইল এবং এপিএ স্টাইলের পার্থক্য কি? যে এমএলএ স্টাইলে অথরের নামটা ফার্স্ট হোক আর লাস্ট হোক ফুল নাম লিখতে হয়। কি বলা হলো দেখো, এমএলএ স্টাইলে কি ফুল নাম, এখানে কি সংক্ষিপ্ত কোনো ইনিশিয়াল আছে? দেখো তো, ডেভিস, দেখো ডেভিসন ক্লেয়ার,
সিটা আমরা যদি আমরা এপিএস স্টাইল করতাম তাহলে কি করতাম, সি সংক্ষেপে দিয়ে ডট দিতাম, তাই তো? হ্যাঁ, এই যেমন এখানে এই যে ওয়াগনার জে, দেখো জে ডট এরকম দেওয়া হচ্ছে এপিএস স্টাইলে, কিন্তু এমএলএস স্টাইলে ফুল নাম। তাই এটাই হলো ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স। দেখো দ্য অথর লাস্ট নেম ইজ স্পেলড আউট অ্যান্ড দ্য ফার্স্ট নেম ইজ রিডিউসড ইনিশিয়াল। আর এপিএস স্টাইলে লাস্ট নেমটাকে কি করা হয়, পুরোটা লেখা হয়, কিন্তু ফার্স্ট নেম বা মিডিল নেমের সংক্ষেপে লেখা হয়। আর এপিএস স্টাইল তো ওটা বুঝলামই। এভাবে স্ক্যানিং কি দেখলাম, স্কিমিং কি দেখলাম, বিবলিওগ্রাফি কি, প্লেজিয়ারিজম কি, রিডিং, প্রুফ রিডিং, এগুলো তো তোমরা মোটামুটি পড়ে ফেললা। হ্যাঁ, এখানে আরও কি কি আছে, টার্গেট অডিয়েন্স, তুমি কার জন্য লিখতেছো, কি লিখতেছো, এগুলোর উপর ডিপেন্ড করছে এটা। তো দেখো এখানে আমি আরও কিছু দিয়েছি, এগুলো দরকার নেই, মোটামুটি আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো একটু গুরুত্ব দেবে এখানে। দেখো হচ্ছে বিবলিওগ্রাফিটা কি, দেখো রেফারেন্স লিস্ট এবং বিবলিওগ্রাফি। রেফারেন্স লিস্ট কি ছিল জানো, ওই যে রেফারেন্স যে আমি দিব, তাই না, যে কার কাছ থেকে আমি নিয়েছি, এইগুলো যখন আমি কি করি কোনো বইয়ের শেষে এরকম লিস্ট আকারে দিয়ে দিই। দেখো আমি এখানে কয়টা রাইটারের বই আছে বলো তো, এখানে মোট কয়টা বইয়ের তথ্য আছে এখানে? 5টা বই। তাহলে আমি কিন্তু লিস্ট করে দিয়েছি, তাই না, যে আমি এই 5টা বই থেকে তথ্য নিয়ে আমি আমার রাইটিং এর ভিতরে ইনক্লুড করেছি, যাতে আমার প্লেজিয়ারিজম না হয়, তাই না। আমি আগে থেকে বলে দিচ্ছি যে রেফারেন্স লিস্টে বলে দিয়েছি যে আমি এই বই থেকে, এই রাইটারের এই বই থেকে, এই রাইটারের এই বই থেকে, এই রাইটারের এই বই থেকে আমি তথ্যগুলো নিয়ে আমার লেখার ভিতরে ইনক্লুড করেছি, আমার লেখাটাকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য। তাহলে রেফারেন্স লিস্টে আমরা সেই লিস্ট মানে সোর্সগুলো দিই যেগুলো থেকে তথ্য আমি আমার রাইটিংয়ের ভিতরে অ্যাড করেছি। আর বিবলিওগ্রাফিতে আমরা সেই লিস্টগুলো দিই যেগুলোতে কি আমি আমার তথ্য দিয়েছি অথবা দেই নাই। মানে মূল কথা হলো আমি পড়েছি, আমি আমার লেখাটা লেখার জন্য আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলোই আমি এখানে উল্লেখ করব, সেটা আমি তথ্য আমার লেখার ভিতরে দিই আর না দিই। কথাটা কি বোঝা গেল, যে আমি বই থেকে তথ্য আমার লেখাতে দিই অথবা না দিই, কিন্তু আমি পড়েছি বইগুলো আমার এই লেখাটাকে বোঝার জন্য, তাই না। ওই যে প্রি রাইটিং স্টেজে আমি বইগুলো পড়েছি, তার মানে সকল প্রকার বই, সকল ধরনের সোর্স আমি ঠিক ওই রেফারেন্স লিস্টের মতোই দেখো ধারাবাহিকভাবে আমি কিন্তু বিবলিওগ্রাফিতে দিয়ে দিব। তাহলে বিবলিওগ্রাফি এবং রেফারেন্স লিস্টের মধ্যে পার্থক্য একটাই, যে বিবলিওগ্রাফিতে সব বইগুলো দিয়ে দেওয়া হয়, রেফারেন্স লিস্টে শুধু সেই বইগুলো দেওয়া হয় যেগুলো থেকে তথ্য আমি আমার লেখার ভিতরে উল্লেখ করেছি। ঠিক আছে, তো এইখানে সেই কথাগুলো বলে দেওয়া আছে, এগুলো একটু খেয়াল করবা। দেখো এখানে এবার হচ্ছে অ্যাপেন্ডিক্স কি আর অ্যাপেন্ডাইসিস কি। স্যার, হ্যাঁ বলো। যে সিভি লেখার সময় যে রেফারেন্সটা দেওয়া হয় কারণ নাম, এটার কি সাথে কি এটা ওই রেফারেন্স না, ওর না। আচ্ছা, স্যার ওইটা আমাকে একটু বুঝিয়ে দেন স্যার। কোনটা? যে ওইখানে যে রেফারেন্স দেওয়া সিভিতে যে রেফারেন্স দেওয়া হয় এটা মানে কারোর নাম, ফোন নাম্বার, ওটা তুমি কেন দাও? যাতে তুমি যার কাছে অ্যাপ্লিকেশন করেছো তোমার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে ওনার কাছে কল দিয়ে এসে জানবে। আচ্ছা আচ্ছা, এই এটা জন্য স্যার রেফারেন্স দেওয়া হয়, যে আপনার আমার সম্পর্কে যদি অন্য কারো কাছ থেকে জানার ইচ্ছা থাকে তাহলে এই দুজনের কাছ থেকে আপনি জানতে পারেন, কারণ তারা আমার সম্পর্কে জানে। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা লেটারে পড়েছি, রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার, ওইটা হচ্ছে ওই জায়গাকার। আর এটা হচ্ছে ওই রেফারেন্স না, এই রেফারেন্স হচ্ছে যে আমি আমার তথ্যগুলো যে বই থেকে নিয়েছি সেই বইয়ের তথ্য। ঠিক আছে, জি স্যার। আর অ্যাপেন্ডিক্স হচ্ছে কি বললাম, যে আমার মূল লেখা লিখতে গিয়ে হয়তো অনেক কিছু চার্ট, টেবিল, অনেক কিছু থাকতে পারে, ছবি থাকতে পারে, যেগুলো হয়তো বা আমার মূল লেখার ভিতরে আমি ইনক্লুড করতে পারি না। যদি ইনক্লুড করি তাহলে আমার লেখাটা বড় হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না। এই কারণে করি কি, যে ওই অ্যাপেন্ডিক্স নামে একটা অংশ থাকে একটা বইয়ের, যেখানে কি করা হয়, অ্যান অ্যাপেন্ডিক্স কন্টেন্স সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল দ্যাট ইজ নট এসেনশিয়াল ইন দ্য পার্ট অফ দ্য টেক্সট ইটসেলফ। মানে টেক্সটের ভিতরে আমি ইনক্লুড করি না, বাট হুইচ মে বি হেল্পফুল ইন প্রোভাইডিং আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পেপার। কিন্তু যেগুলো হয়তো বা রিডারের কাছে কাজে লাগতে পারে, যে রিডার যদি ওই অ্যাপেন্ডিক্সে দেওয়া তথ্যগুলো দেখে তাহলে হয়তো আমার টেক্সটটা তার বুঝতে সুবিধা হবে। এই কারণে ওই ইনফরমেশনগুলো আমরা করি কি, একদম বইয়ের শেষের দিকে দেওয়া হয়। দেখো, ইট ইজ আ সেকশন হুইচ ইজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ পেপার। একটা লেখার বা একটা পেপারের শেষের দিকে অ্যাপেন্ডিক্স হিসেবে দিয়ে দেওয়া হয়। যেমন অ্যাপেন্ডিক্সে কী কী থাকে, দেখো, অ্যান অ্যাপেন্ডিক্স কনসিস্ট অফ ফিগার্স, টেবলস, ম্যাপস, ফটোগ্রাফস, র ডেটা, কম্পিউটার প্রোগ্রাম, ইন্টারভিউ কোশ্চেন, স্যাম্পল। যেমন এইখানে একটা কনটেক্সট আছে, যেমন এখানে লেখা আছে অ্যাপেন্ডাইসিস। হ্যাঁ, তো অ্যাপেন্ডাইসিসে কিন্তু এইভাবে দিয়ে দেওয়া হয়, অ্যাপেন্ডাইস এ, অ্যাপেন্ডাইস বি, এভাবে দিয়ে ওখানে ওই তথ্যগুলো দিয়ে দেওয়া হয়। এটা গেল একটা ব্যাপার। ইন্ডেক্স হচ্ছে আমার গুরুত্বপূর্ণ
নাম বা ওয়ার্ড যেগুলো আমি আমার কোনো বইয়ের ভিতরে সহজে খুঁজে পেতে পারি। ঠিক আছে, দেখো ইন্ডেক্স থাকে, এটা বইয়ের শেষে থাকে, কিন্তু রাইটিংয়ের শেষে থাকে। যে যদি কেউ মনে করে, এখানে দেখো ইন্ডেক্স দেওয়া হয়েছে, যে একটা বইয়ের শেষে এরভাবে ইন্ডেক্স থাকে, এখানে বিভিন্ন ফ্রেজ বা ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া থাকে যেগুলো তুমি সহজেই এখান থেকে খুঁজে পেতে পারো। যেমন হচ্ছে ডায়াল টাইপ, এটা কত নম্বর পেজে পাওয়া যাবে গেলে পারে, যে কোনো একটা বইয়ের ডায়াল টাইপ বলা হয়েছে 4 নম্বর এবং 12 নম্বর পেজ, উভয় পেজেই তুমি গেলে পারে ডায়াল টাইপ নিয়ে কথা বলতে পারবে। মানে মূল কথা হলো এটা সূচিপত্র না, কিন্তু সূচিপত্র তো মেইন বিষয় থাকে, এখানে হচ্ছে কোনো নাম বা বিশেষ কোনো তথ্য, যে তথ্যগুলো বইয়ের কোথাও না কোথাও আলোচনা করা হয়েছে, কিন্তু আমি এখন কিভাবে খুঁজবো, এই জন্য রিডারদের যাতে খুঁজতে সহজ হয়, এই জন্য বইয়ের শেষে ইন্ডেক্স দিয়ে ওই অ্যালফাবেটিকলি ওই বিশেষ তথ্যগুলোর নাম সিরিয়ালি দিয়ে দেওয়া হয়, সাথে পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়, যাতে একজন সহজে খুঁজে পায়। তাই বলছে দেখো, অ্যান ইন্ডেক্স ইজ অ্যান অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ অল নেম, সাবজেক্টস অর আইডিয়াস ইন আ পিস অফ রাইটিং, মানে রিটেন ওয়ার্ক, ডিজাইন টু হেল্প দ্য রিডার্স কুইকলি ফাইন্ড হোয়ার দে আর ডিসকাসড ইন দ্য টেক্সট, যাতে রিডারেরা সহজে খুঁজে পায় যে এই বিষয়টা নিয়ে কোথায় কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডেক্স। টার্গেট অডিয়েন্স কি তোমরা তো জানো, টার্গেট অডিয়েন্স কি মানে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু লেখা হয়, তাই না? এখন মনে করো এই যে ফাইনাল এক্সামিনেশন, সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ, এই যে নিউজ পেপারে মনে করো এই নিউজটা পাবলিশ করা হয়েছে, এর টার্গেট অডিয়েন্স কারা? কৃষকেরা, আমরা স্টুডেন্টস, এসএসসি লেভেলের, অনার্স সেকেন্ডারি, হ্যাঁ, তাহলে অনার্স সেকেন্ডারি, মানে তুমি যে লেখাটা লিখবা সেই লেখাটা কাদের জন্য, তাকে বলা হয় টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, সেন্ট্রাল আইডিয়া কি? সেন্ট্রাল আইডিয়া তো আমরা জানি যে গল্পের থিম যেটাকে ধরা হয়, সেটা হচ্ছে যে তুমি যে লেখাটা লিখেছো বা যে লেখাটা লিখতেছো তার মূল টপিকটা কি, কোন জিনিসটা নিয়ে তুমি কথা বলতে চাচ্ছ, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া বা থিম, হ্যাঁ, বা টপিক। আর টপিক হচ্ছে কি? সাবজেক্ট ম্যাটার, থিমটাকে আলোচনা করার জন্য যে বিষয়টা বা গল্পটা নিয়ে তুমি কথা বলো, এটা হচ্ছে টপিক। সেন্ট্রাল আইডিয়া হচ্ছে আমার মূল কথা, যেটা নিয়ে তুমি ডিল করবা, যেটা নিয়ে তুমি গল্পটা বলবা। যেমন কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা, এটার মূল আইডিয়াটা কি, সেন্ট্রাল আইডিয়াটা কি বলো তো, কি নিয়ে কথা বলা হচ্ছে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নাকি? হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা হচ্ছে আমার সেন্ট্রাল আইডিয়া। আর টপিকটা কি? এখানে কি টপিক নিয়ে গল্প করা হয়েছে? যে এক কচ্ছপ এবং এক খরগোশের প্রতিযোগিতা, একটা রেস নিয়ে এখানে গল্প করা, এটা হচ্ছে টপিক। হ্যাঁ, তাই বলছে দেখো যে a central idea is the definitive or unifying theme or idea of a story or article. আর টপিক হচ্ছে কি? সাবজেক্ট ম্যাটার, which the writer discuss or what a news article is about, the theme of a documentary, the focus of a Trump paper, এগুলোর। and the topic is general theme, subject, message, idea expressed in a speech or written, মানে থিমেটিক বিষয়টাকে আলোচনা করার জন্য যে টপিকটা দিয়ে তুমি লেখাটা করো সেটা হচ্ছে টপিক। এরকম ছোট ছোট কিছু বিষয় আছে রাইটিং স্টেজের, যেগুলো নিয়ে আমি এখানে এই শিটে দিয়েছি। তো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে অনেকে পড়েছো, অনেকে পড়োনি, তাই আমি আবার ওভারঅল একটু দ্রুত আলোচনা করে দিলাম। তোমরা একটু এই শিটটা সহ আমি এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো ফার্স্ট ইয়ারে যেগুলো দিয়েছিলাম নাকি, আবার আমি সেগুলোকে শেয়ার করে দিব, তোমরা একবার শুধু রিভিশন দিয়ে নিবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আগামী দিন আমরা একবারে 3টা বিষয় স্যার রেকর্ড ক্লাসগুলো দিয়েন। আমি প্যারাগ্রাফ, এসে এবং রিপোর্ট নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আর তারপরে ক্লাসে আমরা নোটিস, মেমো এবং প্রেসিডেন্সি আলোচনা করব। মানে আমরা 3 ক্লাসে এটাকে শেষ করে দিব। এবং ব্রিফ কোশ্চেন যেগুলো আমি দিব সেগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবা, কোনো কিছু না বুঝলে আমাকে পরের ক্লাসে বলবা, ঠিক আছে? জি স্যার। পরে দিবেন আপনি। জি স্যার। ওকে, তাহলে আজকে আর যেহেতু সময় নাই এখানে শেষ করলাম। আমি একটু দ্রুত টেনে গেলাম, তোমরা একটু দয়া করে বাসায়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আপনি তো আমাদের একটা বই কিনতে বলছিলেন না, পুরাণ কাহিনী নিয়ে, তো ওইখানে বইয়ের দোকানে ওনারা বলছে যে চিরায়ত পুরাণ, এইটাই কি ওই বইটা? যে কোনো পুরাণ কাহিনী নিলেই হবে, চিরায়ত পুরাণ নামে এটা, তাহলে মিথোলজি নামে অনেক বই আছে, যে কোনো একটা নিয়ে পড়তে থাকবা, তাহলে ওই সম্পর্কে একটা ধারণা হবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। স্যার রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিয়েন।
রেকর্ড ক্লাস আমি আর তোমাদের দিচ্ছি না, তোমাদের দিয়ে কোনো কাজ হয় না। স্যার দিয়ে দিন, আমরা তো করি স্যার। কারণ অলরেডি ফ্রেজ ক্লাস নিয়ে আমার 3টা ক্লাস লস গেছে, তাহলে কি লাভটা হলো আমার রেকর্ড ক্লাস দিয়ে? বলো কি লাভটা হলো? স্যার আমরা করছি। ওই তুমি পড়ছো, তাহলে হাত তুললো কয়জন? আমার কথা হলো তোমরা যদি 70 জনের মধ্যে 60 জন হাত তুলতা বা 30 জন হাত তুলতো তাহলে বুঝতাম যে পড়েছো। তোমরা হাত তুলেছো তো 5 জন, তা কে পড়ছে আমি কেমন করে বুঝবো? বলো, আমাকে কি বোকা বানাতে মনে হচ্ছে নাকি বুঝতেছে? আমি বুঝলাম না। আমি যে একটা কথা বললাম যে কে কে এটা পারবা হাত তুলো, তুললা তো 5 জন, তাহলে বাকি 65 জন কোথায় গেল? বলো। তোমরা তো বিশ্বস্তমূলক কাজ করো না, তোমরা তো ফাঁকিবাজি করতেছো, আমার সাথে চালাকি করতেছো, নিজেকে অতিমাত্রায় বুদ্ধিমান মনে করতেছো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।